আমি মোহাম্মদ আলামিন সবুজ। আমার বাসা যশোর শহর থেকে একটু গ্রাম সাইডে। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করছি এটা ঘটে আমার এক ক্লাসমেটের সাথে। সম্পর্কের দিক থেকে সে আমার ভাইপো। আমাদের দুজনের বাসাও পাশাপাশি। আমার ভাইপোর নাম আলম। আমরা ছোটবেলা থেকেই একসাথে পড়ালেখা করেছি। আমি এখনো পড়ছি, অনার্স শেষ করে মাস্টার্স করছি। কিন্তু আমার ভাইপো অনেক আগেই পড়া বাদ দিয়েছে। আনুমানিক 5 বা 6 বছর আগে একদিন রাতে আলম প্রায় রাত 10টার সময় বাড়ি ফিরছিল। সে একটা দোকান থেকে এক প্যাকেট চানাচুর ভাজা খেতে খেতে আসছিল। আলমদের পাশের বাড়ির একটা পারিবারিক কবরস্থান আছে, যেটা বাড়ির ঠিক পেছনে রাস্তার সাইডে। অন্ধকার রাত। সে কবরস্থানের কাছে আসতেই হঠাৎ একটু ভয় অনুভব করল। তারপর স্বাভাবিকভাবে বাড়ি চলে আসলো, রাতের খাবার খেলো। তার কিছুক্ষণ পর হঠাৎ কেমন জানি করতে শুরু করলো। আমি চেঁচামেচি শুনে তাদের বাড়িতে গেলাম দেখতে যে এত রাতে কি হলো। তারপর যা দেখলাম তাতে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। আলম শুয়ে আছে, চারপাশে 4 জন হাত পা শক্ত করে ধরে আছে। তাকে যেন কোনো এক অদৃশ্য শক্তি উড়িয়ে নিয়ে যেতে চাইছে। কয়েকবার শূন্যে উঠিয়ে নিয়েছিল, সবাই ধরে রাখাতে নিতে পারেনি। কিছুক্ষণ পর দেখতে পেলাম সে স্বাভাবিকভাবে বসে আছে, কিন্তু না, সে আসলে স্বাভাবিক হওয়ার অভিনয় করছিল। আমি পাশে বসলাম। যখনই কথা বলতে যাব ওর সাথে, ঠিক তখন ও আমার গলা টিপে ধরল। গলায় কেটে গিয়েছিল আমার, খুব ভয় পেয়েছিলাম। আমার আব্বু একটু হুজুর টাইপের, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আব্বুকে ডাকা হলো আলমকে একটু ঝাড়ানোর জন্য। সাথে আমাকেও একটু ফু দিয়ে দিলেন, যেহেতু আমি ভয় পেয়েছিলাম। তারপর কিছুদিন ভালোই ছিল। হঠাৎ কিছুদিন পর আবার কেমন জানি করছিল। গ্রামের পাশে ট্রেন লাইনের কাছে একটা বটগাছ ছিল। সব সময় বলতো, আমি বটগাছে যাব, আমাকে ছেড়ে দে। হঠাৎ করে এদিক ওদিক দৌড়ে চলে যেত। আমি নিজেও একবার ধরে এনেছি বাড়ি। এই কারণে মাঝে মাঝে শেকল দিয়ে বেঁধে রাখা হতো তাকে। একদিন দুপুরে বারান্দায় বসে আছে, তখন আবার শুরু হলো। দেখতে পেলাম চোখ দুটো লাল হয়ে গেছে আর জোরে জোরে হাসছে। গ্রামের কিছু ছেলেরাও যা করছে ঠিক তেমন ভাবে অভিনয় করছিল। গ্রামের ভাষায় যাকে বলে মুখ ভেঙানো। ছেলেগুলো এতে আনন্দ পাচ্ছিল। আলম তাদের মধ্যে একজনকে ডাক দিল। তখনও স্বাভাবিক ছিল। ছেলেটা কাছে যেতেই বলল, এখানে বস। যখনই বসলো অমনি গলা টিপে ধরলো, ঠিক যেমনটা আমাকে ধরেছিল। অনেক কষ্টে তাকে বাঁচানো হলো। তারপর আমার আব্বু আবার ছাড়িয়ে দেওয়াতে স্বাভাবিক হলো। আব্বু তাদেরকে একটা ভালো হুজুর বাড়িতে ডেকে এনে ছাড়াতে বলল। পরদিন রাতে আবার একই অবস্থা। গিয়ে দেখলাম এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে যে আমি ভাবতে পারছি না। যে কখনো কোরআন পড়তে পারে না সে কিভাবে পড়ছে না দেখে। যে মানুষ মক্তবে হুজুরের মার খেয়ে আর কখনো মক্তবে যায়নি, সে কোরআন শরীফ পড়ছে। পরে শুনলাম তার উপর নাকি আরো একটা জিন ভর করেছে। আলম খাটের উপরে বসে নিজে নিজেই বলছে, আমি আলমকে সাহায্য করার জন্য এসেছি। আমাকে একটা কলম আর কাগজ দাও, আমি একটা তাবিজ লিখে দিচ্ছি, যা সব সময় ওর কাছে থাকবে। তাহলে কোনো পিশাচ ওর ক্ষতি করতে পারবে না। আমি তাকে প্রশ্ন করলাম, কে ক্ষতি করতে চায়? সে বলল, একটা পিশাচ মহিলা জিন। সে নাকি একদিন রাতে বাড়ি ফেরার পথে আলমের পিছে লেগেছে। তারপর আমি একটা খাতার কলম দিলাম। যখন দেখলাম সে আরবিতে লিখছিল তখন আরো অবাক হলাম। না জেনেও কি করে লিখছে। কিছুটা লেখার পর দেখতে পেলাম কলমটা ছুঁড়ে ফেলে দিল। তারপর আবার অস্বাভাবিক আচরণ করা শুরু করলো। আলমের চোখ দুটো মুহূর্তে রক্তবর্ণ হয়ে গেল আর বলতে শুরু করলো, তুই আমাকে কখনোই তাড়াতে পারবি না, আর আমাকে তাড়ানোর চেষ্টা করলে তোকেও মেরে ফেলবো। তারপর আলম জ্ঞান হারিয়ে খাটের উপর পড়ে যায়।
পরদিন কোনো এক কাজে আলম যশোরে যায়। বিকালের দিকে অজানা নাম্বার থেকে আলমের বাড়িতে একটা ফোন আসলো। সে নাকি বাস স্ট্যান্ডে অজ্ঞান হয়ে পড়ে আছে সকাল 11টার পর থেকে। বাড়ি নিয়ে আসার পর জানতে পারলাম তাকে নাকি এক মহিলা কোথায় নিয়ে যাচ্ছিল। যাবার পথে পেছন থেকে একটা লোক তাকে একটা গোলাপ ফুল দেয়। ফুলটার ঘ্রাণ নাকে শুঁকতেই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দিনই রাতে ভালো হুজুর আসার কথা ছিল। শুনলাম রাত 8টা-9টার দিকে আসবে, তাই আমিও বিকাল থেকে ওদের বাড়িতে ছিলাম। হুজুর আসলে দেখব কিভাবে ছাড়ায় আর জিনদের সাথে কথা বলে। সন্ধ্যায় আলম হঠাৎ কোরআন তেলাওয়াত করছে। তেলাওয়াত শেষে সে নিজেই বলছে, আমি যদি আজ ফুলটা না দিতাম, তাকে অজ্ঞান না করতাম, তাহলে আলমকে আজ মেরে ফেলত। তারপর কি সুন্দর কণ্ঠে গজল গাইছিল। এরই মধ্যে হুজুর চলে এসেছে। তাকে বসতে দিলাম। তিনি বললেন আলমকে তার সামনে বসাতে। আমি, আমার আব্বু, আরো 4-5 জন ঘরের মধ্যে বসে আছি। হুজুর বলল আলো নেভাতে আর দরজা বন্ধ করতে, আর কাউকে কথা বলতে এবং আলো জ্বালাতে নিষেধ করছে। যখন তিনি ঝাড়ানো শুরু করবেন। তিনি ঝাড়ানো শুরু করলেন। কিছুক্ষণ পর হঠাৎ কে যেন মহিলা কণ্ঠে বলে উঠল, আমাকে বারবার জ্বালাতন কেন করছিস? কেন ডেকেছিস আমাকে? তখন হুজুর বলল, তুই কে? নাম কি? কোথায় থাকিস? আর ওর ঘাড়ে কেন লেগেছিস? সে বলল, আমি পিশাচিনী। নামটা আমার ঠিক মনে পড়ছে না কি বলেছিল। সে আলমদের বাড়ির পাশের কবরস্থানে বড় মেহগনি গাছ আর ট্রেন লাইনের বট গাছে থাকে। তারপর বলল একদিন রাতে সে মেহগনি গাছে বসেছিল, আর তখন আলম ভাজা খেতে খেতে আসছিল। আমি তখনই লেগেছি ওর পেছনে। আমি ওকে ছাড়বো না, ওর ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। তারপর হুজুর অনেক দোয়া দরুদ পড়লেন, ফু দিলেন, তাবিজ দিলেন। হুজুর বললেন আর কোনো ভয় নেই, ওকে তাড়িয়ে দিয়েছি। তারপর থেকে বেশ কয়বার বিভিন্ন জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছিল আলম, কিন্তু এখন সে স্বাভাবিকভাবেই আছে। এখন কোনো সমস্যা নেই। তারপর থেকে ওই পিশাচিনী আমার আব্বুর পেছনে লেগেছিল। যেহেতু বড় হুজুর ঝাড়ানোর আগে আব্বু 2 বার আলমকে ঝাড়িয়েছিল, নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করত। কিন্তু আমার আব্বু নামাজ পড়ে, দোয়া দরুদ জানে, কোরআন পড়তে জানে, তাই আব্বুর কোনো ক্ষতি করতে পারেনি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন ফয়সাল, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। ফয়সাল তার বন্ধু রোমেলের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। ঘটনাটি ঘটেছিল রোমেলের বড় ভাইয়ের সাথে। রোমেল এখানে ইনভলভ ছিল, তো সেই ঘটনাটি তিনি শেয়ার করেছেন। এবং সঙ্গত কারণেই ফয়সাল নামটা, অ্যাকচুয়ালি তার বন্ধুর নামটা এবং অন্যান্য বিষয় সেগুলোকে তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন, এবং তিনি অনুরোধ করেছেন আমি যেন ডিটেলসে সব কিছু না বলি, মানে পরিচয়গুলো। তো সেটাই আমি করব। আমি চলে যাচ্ছি ফয়সালের পাঠানো ঘটনায়। ফয়সালের বন্ধু রোমেল, সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর তার বড় ভাই মাস্টার্স শেষ করে তখন চাকরির ইন্টারভিউ দিচ্ছে বিভিন্ন জায়গায়। তো যাই হোক, রোমেলের বড় ভাই প্রতিদিনই প্রায় ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন জায়গায়, আর এসে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করছেন রোমেলের সাথে। 2 ভাইয়ের বয়সের ডিফারেন্স 4-5 বছরের থাকলেও তারা বেশ ক্লোজ ছিল এবং একসাথে অনেক গল্প করতো, এবং দেখা যেত সন্ধ্যার সময় ছাদে উঠে রাতের বেলা গল্প করতো, 2 জন সময় কাটাইতো 2 ভাই বন্ধুর মতো। তো এরকম মানে ইন্টারভিউ দিতে দিতে একদিন রোমেলের বড় ভাইয়ের চাকরি হয়ে যায় একটা মোটামুটি ভালো কোম্পানিতে, কিন্তু বিভাগীয় শহরে, ঢাকার বাইরে। তো তার বাবা এটাতে খুব খুশি। রোমেলের বাবা, তিনি আসলে চাইতেন না যে ছেলেকে চাকরি করতেই হবে, বাট চাকরি যেহেতু পেয়ে গেছেন তিনি খুশি। তো তিনি চিন্তা করলেন যে ছেলে এখানে জয়েন করার আগেই তিনি বিয়ে দিয়ে দেবেন। তো যথারীতি তাদের পারিবারিকভাবে যেই ঘটক আছে একজনকে খবর দেওয়া হয় এবং কথাবার্তা হয়। তো কথাবার্তায় দেখা গেল যে বিভিন্ন মেয়ে দেখাতে দেখাতে একটা মেয়ের সাথে তাদের মানে পছন্দ হয় তাদের, সেই মেয়েটাকে, তার রেজিবি এবং সব দেখে যাক পরিবারগতভাবে কথাবার্তা হয় এবং তাদের বিয়ে হয়ে যায়। তো রোমেলের বড় ভাই আসলে বাবা মার উপরে বেশি একটা কথা বলতো না। তার
জাস্ট ছবি দেখে তার পছন্দ হয়েছে, কথাবার্তা বলে পছন্দ হয়েছে, তাই বিয়ে হয়ে গেল। তো দুজনের মধ্যে আগের কোনো পরিচয় নাই। তো কয়েকদিন তাদের এখানে সংসার হলো এবং তারপরে তারা মুভ হয়ে গেল এখান থেকে। চাকরিতে জয়েন করলো রোমেলের ভাই বিভাগীয় শহরে, এবং সেখানে গিয়ে এই তো তাদের সংসার পাতলো। তো মোটামুটি ভালোই চলতেছিল। রোমেলের ভাই ঢাকায় প্রতিদিন কথা বলতো পরিবারের সাথে, তার ভাবিও কথা বলতো, এরকম এরকম ঘটনা। তো বেশ অনেকদিন হয়ে গেছে। রোমেল এর মাঝে তার ভাইকে বলছে যে আমি কিন্তু একদিন আসবো, এসে তোর এখানে বেড়াবো। যাওয়া হয়নি তার, কিন্তু যাওয়া হয়নি, যদিও তারা ক্লোজ, কিন্তু যাওয়া হয়নি। তো সে বলতো যে ভাই আমি তোর এখানে এসে কিন্তু থাকবো কয়েকদিন, আমার এই সামনে একটা এই সেমিস্টার ফাইনাল শেষ হোক, আমি আসবো। তো তার ভাই তো বলছে অবশ্যই। তো রোমেলের আশা হয়নি। তো এর মাঝে হঠাৎ করে তার ভাবি খবর দিল তাদের যে হঠাৎ করে রোমেলের বড় ভাই বেশ অসুস্থ হয়ে গেছে। তো এই অসুস্থতার খবর শুনে তাদের বাসায় খুব টেনশন। আর এর মাঝে রোমেলেরও তখন পরীক্ষা শেষ হয়েছে, সে ভাইয়ের বাসায় যাবে চিন্তা করতেছিল। তো তার বাবা মা বলে যে তুই আগে যা, যে দেখ কি অবস্থা, অসুস্থ কেন, বেশ কয়েকদিন ধরে নাকি সে মানে একবারে শয্যাশায়ী অবস্থা। বাবা মা বলতেছে আমরাও যাব, কি অবস্থা তুই আগে যা। তো রোমেল চলে গেল ভাইয়ের এখানে। তো যেখানে তার ভাই পোস্টিং ছিল সেটা কিন্তু আসলে মূল শহর থেকে খানিকটা ভেতরে, উপশহরই বলা যায়, এরকম একটা জায়গায়। তো সেখানে গিয়ে রোমেল খুঁজে বের করলো ভাইয়ের বাসায়, এবং সেখানে গিয়ে ভাইয়ের বাসায় উঠলো। তো ভাইয়ের বাসায় যখন উঠছে, গিয়ে দেখে ভাবির চেহারা খুব বিমর্ষ। তো জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, হঠাৎ করে এরকম কি অসুস্থ হইলো। বলে হঠাৎ করে এরকম একদিন বলতেছে যে তার শরীরটা খারাপ লাগতেছে, শরীরে জোর লাগতেছে না। তারপর বললো যে পায়ে ব্যথা, সে হাঁটতে পারতেছে না। যাই হোক ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার দেখালাম, ডাক্তার ওষুধ টষুধ দিল, টেস্ট দিল অনেকগুলা। এরপর তো দেখতেছি এই 2 দিন ধরে সে একদম বিছানা থেকেই উঠতেছে না, বলতেছে শরীরে একদম জোর নাই, হাত পা একদম করতে পারতেছে না। তো তাকে তো নিতে হবে কোথাও, শহরে নিব না কি করব, এগুলা চিন্তা ভাবনা করতেছি। তো যাই হোক রোমেল বলে আচ্ছা দেখতেছি। সে যে তার ভাইয়ের পাশে বসে জিজ্ঞেস করে কি অবস্থা। তো তার ভাই বলে যে আরে আমার শরীরটা খুব খারাপ রে, আমি একদম জোর পাইতেছি না, মনে হয় যে একদম তলায় যাই, আর উল্টা পাল্টা দুঃস্বপ্ন দেখি, এরকম এরকম ব্যাপার। কি স্বপ্ন দেখো? স্বপ্নে দেখি উল্টা পাল্টা, আমি দেখি যে আমার রুমের মধ্যে কে জানে আইসা ঘুরতেছে, এরকম কালো একটা আলখাল্লা পরা, এরকম ভয়ের স্বপ্ন। তো রোমেল অবাক হয়ে যায়, বলে যে এইগুলা তো অন্য ভূতের মতো স্বপ্ন, এগুলো কি দেখোস? হ্যাঁ। তো রোমেল তখন বলে যে আচ্ছা দাঁড়া, তোরে ডাক্তার দেখাইতে শহরে নিয়ে যাবো, ঢাকায় নিয়ে যাবো, তোরে দেখাই। আমার এখন নাড়াইস না রে, আমি এখন নড়াচড়া করতে পারবো না, এরকম অবস্থা। তো রোমেল বলে আমি তো আসলাম আজকে, দেখি 2-1 দিন তোর কি অবস্থা, আর আমি দেখি তোর ডাক্তারের সাথে কথা বলবো। তো রোমেল যায় ওই দিন সন্ধ্যায়, সে তার ভাবিকে রেখে বলে ডাক্তারের ঠিকানা নিয়ে যায় ডাক্তারের কাছে মানে কথা বলতে। তো ডাক্তার বলে অ্যাকচুয়ালি আপনার ভাইয়ের যেসব টেস্ট রেজাল্ট আসছে এখানে তো আসলে ওরকম কিছুই দেখতেছি না তারে, আমরা নর্মাল যে টেস্ট করছি, এখন এরপরে ফার্দার টেস্টের জন্য স্পেশালিস্টের কাছে নিতে হবে, উনি দেখে যা সাজেস্ট করেন আপনারা শহরে নিয়ে ঢাকায় নিয়ে ট্রাই করতে পারেন। তো এখানে আমরা যা দেখছি এর মাঝে আমরা কিছুই পাই নাই তার। তো রোমেল বলে যে আচ্ছা ঠিক আছে, মানে তার এটা বলে দুর্বলতার জন্য তার মানে এই টেস্ট করছি, এগুলো মানে বিভিন্ন জিনিস বলে, ব্যথার জন্য এই টেস্ট করছি, কিছুই দেখি নাই রং। তো রোমেল বলে আচ্ছা ঠিক আছে দেখি কি অবস্থা। তো রোমেল যখন বাসায় এসে তার ভাবিকে বলে যে ডাক্তার তো রিপোর্টে তো কিছুই পায় নাই, তার বাসায়ও ঢাকায় ফোন করে বাবা মারে বলে এরকম এরকম ব্যাপার। তো যাই হোক, তো তখন তাদের তার ভাবিকে তাদের নিচতলায় আরেকটা ছিল, ভাবি ছিল, তার মানে ভাবির পরিচিত ভাবি। তিনি বলেন যে ভাবি, ভাইয়ের কথা তো শুনলাম, তো ভাইয়ের নাকি অসুস্থতা আপনারা কিছু পাইতেছেন না, আর এই যে আপনি বললেন ওই দিন যে স্বপ্ন দেখে, ভয়ের স্বপ্ন দেখে, তো আপনার ভাইয়ের পরিচিত মানে ওই মহিলার হাজবেন্ডের পরিচিত একজন লোক আছেন, চিকিৎসক, তিনি আধ্যাত্মিক চিকিৎসা করেন, মানুষকে এরকম যারা কোনো রকম অসুস্থতার মধ্যে পড়েন বা আধ্যাত্মিকভাবে বা উপরি জিনিসের দ্বারা যদি আক্রান্ত হন তাকে চিকিৎসা দেন। বলছে যে এরকম একজন লোক আছে এবং তিনি ভালো মানুষ, তিনি অন্যরকম কিছু না, আপনারা চাইলে তার সাথে আপনাদেরকে যোগাযোগ করাইতে পারি, দেখতে পারেন। উনি অবশ্য সবাইকে দেখেন না, কথা বলে যদি মনে হয় তাহলে দেখবেন আপনাদেরকে। তো রোমেলের ভাবি এটাতে একটু কনফিউজ হয়, রোমেলকে বলে, রোমেল বলে আচ্ছা ঠিক আছে ভাবি, অসুবিধা নাই, এক কাজ করো, তুমি আমাকেই দাও ওই লোকের ঠিকানা, তো আমি কথা বলি, নাম্বারও দাও। তো যাই হোক তার ভাবি ওই লোকের ঠিকানা নাম্বার তাকে দেয় রোমেলকে, এবং রোমেল গিয়ে ওই লোকের সাথে যোগাযোগ করে এক সময় দেখা করার পারমিশন চায়। তো লোকটা তাকে বলে যে ভাই আসেন। তো রোমেল ওই লোকের সাথে দেখা করে বলে যে আমার ভাইয়ের এই অবস্থা। তো লোকটা রোমেলকে বলে আপনাদের বাসায় আজকে আসবো সন্ধ্যায়, দেখি ওনাকে কি অবস্থা, ওনার কি হয়েছে একটু দেখবো, অসুবিধা নেই।
তো লোকটা দেখে যে একদম সাদাসিধা একজন মানুষ, দেখে মনে হয় না যে উনি আধ্যাত্মিক চিকিৎসা যেরকম মানুষ করে সেরকম না। তিনি নর্মালি শার্ট প্যান্ট পরা, শুধু তার প্যান্টটা তাকনুর উপরে পরা, দাঁড়িয়ে আছেন এবং টুপি পরেন মাথায়। তা আসছেন লোকটা, সন্ধ্যার পরে আসেন ওদের বাসায়, রোমেলদের বাসায়, এবং এসে তিনি কেন জানি তাদের বাসায় ঢোকার সময়, মানে রোমেলদের যে ফ্ল্যাটটা ঢোকার সময় নাকটা কেমন কোচকায় ফেলে, মানে মনে হচ্ছে বিরক্ত উনি খুব, এরকম। বাসায় ঢুকে তিনি নাক দিয়ে কিছু শুকতেছেন, এরকম করতে করতে তিনি বলেন যে আপনাদের বাসায় কি মানে বাইরের কোনো মানুষ ঢুকছিল কখনো, জিজ্ঞেস করে, মানে অ্যাপার্ট ফ্রম, মানে সেই ইকে জিজ্ঞেস করে রোমেল ভাবিকে, অ্যাপার্ট ফ্রম আপনারা ছাড়া। তো রোমেলের ভাবি বলে যে না, আমার বাবা মা আসছিল আর আমার এক কাজিনকে নিয়ে আসছিল, এই আর তো কেউ আসে নাই আমাদের বাসায়। বলে আপনার কাজিন কি করেন? বলে ও একটা স্টুডেন্ট, পড়াশোনা করে। তো ছেলে না মেয়ে? বলে ছেলে। বলো আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? বলে ওই যে ওই রুমে আছে। তো তখন ওই চিকিৎসক ভদ্রলোক তিনি আসেন, রোমেল শুদ্ধ যায়। তো তিনি দেখেন দোয়া পড়ে ঢুকেন, লোকটা দেখে যে দোয়া পড়তে পড়তে রুমে ঢুকে। রোমেলের ভাইকে যায়, যে দেখে যে ওই চিকিৎসক লোকটা যখন ঢুকছে তার রুমে, তখন রোমেলের ভাই কেমন জানি মানে কাতরাচ্ছে, এরকম একটা অবস্থা। তো তিনি গিয়ে বসেন, পাশে গিয়ে বসে তাকে জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন? তো রোমেলের ভাই তখন মনে হইতেছে যে তিনি ঘোরের মধ্যে বলছে অনেক কষ্ট, অনেক ব্যথা, মনে হইতেছে যে আমার কেউ মানে ছিঁড়ে ফেলতেছে ভিতর থেকে, হাত পা সব। তো তিনি একেবারে মাথা নাড়েন চিকিৎসক, তখন মাথা নেড়ে তিনি তখন তার কপালে হাত রেখে দোয়া পড়েন, তার হাত ধরে দোয়া পড়ে তাকে ফু দেন কয়েকবার, দিয়ে বলেন যে আপনাকে একটু ভালো লাগতেছে? বলে যে হ্যাঁ, মনে হইতেছে যে পোড়া জায়গায় ঠান্ডা বাতাস লাগতেছে, এরকম লাগতেছে। তো রোমেলের খুব খারাপ লাগে তার ভাইয়ের জন্য। তো তখন তিনি বলেন যে আপনার ভাই সম্পর্কে আপনাকে একটু বলতে হবে, আসেন আপনার সাথে কথা বলি। তো রোমেল যায় যে লোকটার সাথে, লোকটা বলে যে এক কাজ করেন, এদিকে তার ভাবি চা বানাইতেছে, বলে যে আজ ছাদে যেয়ে কথা বলি, চলো আপনাদের ছাদে যাই। তো রোমেলকে নিয়ে ছাদে চলে যায় চিকিৎসক লোক, যে তিনি ছাদে উঠে রোমেলের সাথে এক পাশে বসেন। তখন অলরেডি মানে একেবারে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে তখন। তো তিনি বলেন যে আপনার ভাইয়ের ব্যাপারটা কি, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কে করছে এটা আমি বুঝতেছি না। এর জন্য কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম, আপনাদের বাসায় ঢুকেই কিন্তু আমি একটা মানে পাইছি যে ব্ল্যাক ম্যাজিকের কোনো এজেন্ট এই বাসায় আসছিল, মানে যে এজেন্ট। তো এটা তো আপনার ভাবি বললো যে তার বাবা মা আসছিল, তার কাজিন আসছিল, এছাড়া তো কাউকে আমি নাকি এই বাসায় আসে না। তো এখন কাকে আমি বলবো? এটা তো কাউকে তো এরকম বলা যায় না, কারণ নাম নিয়েও বলা যায় না, বা কাউকে না দেখেও বলা যায় না, এটা তো এইভাবে বোঝার উপায় নেই। তবে কেউ একজন আসছিল, তবে তার মাধ্যমে আপনার ভাইকে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে। তো এখন যেটা হবে যে চিকিৎসার জন্য আপনার ভাইকে যেটা করব, আমি নিজে একটু বসবো আজকে, আমার নিজের কিছু এরকম সাধনা আছে, আমি কিছু ইনফরমেশন বের করার চেষ্টা করব যে আপনার ভাইকে কেউ কিছু করছে কিনা। তো সেইটা আমি দেখব, দেখার পরে আপনাকে জিনিসটা জানাবো। এবং তারপর দেখেন, আপনার ভাবিকে আগে আমি জানাইতে চাচ্ছি না, কারণ এই কথাগুলো বললে হয়তো উনি অন্যরকম মনে করবে। তো তখন রোমেল বলে যে আচ্ছা ঠিক আছে, আর কিছু না। তো বলে যে আচ্ছা কিছু মনে করেন না, আপনাদের বাসায় আমি এখন চাটা খাবো না, আমি এখান থেকে বের হয়ে যাবো, এমনি লেট হয়ে গেছে, আমি বাইরে গিয়ে আমার মসজিদের ওখানে বারান্দায়, যেহেতু জামাত মিস হয়ে গেছে, তারপর ওখানে নামাজ পড়ে আমি চলে যাব, আপনি কিছু মনে করেন না। বলে নাকি লোকটা চলে যায়। রোমেলকে বলে যে পরের দিন তার সাথে দেখা করতে। তো রোমেল একটু অস্বস্তিতে পড়ে, এবং এই যে তার বাসার থেকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, ব্ল্যাক ম্যাজিকের এজেন্ট ঢুকাইছে তার বাসায়, এগুলো চিন্তা করে তার মাথায় ঘুরতে থাকে। তো রাতের বেলা সে খুব টেনশনে থাকে, তাকে তো ওখানে একটা রুম দেওয়া হয়েছে, থাকতেছে, রাতে ঘুমাচ্ছে। রাতে দেখে তার ভাই কাতরাচ্ছে, তার ভাবিও বলতেছে, জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোমার। তো এগুলো শুনে তার কাছে বেশ কষ্ট লাগতে থাকে। সে একবার মনে করে যে ভাইকে নিয়ে চলে যাবে নাকি ঢাকায়, সে মানে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে চলে যাবে কিনা, ওখানে গিয়ে সে দেখবে কি ব্যাপার, কি হয়েছে ভাইয়ের। কিন্তু তার কাছে কেন জানি নিজের কাছে মনে হইতেছে যে ব্যাপারটা আসলেই মানে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো ব্যাপার হইতে পারে। এই ভদ্রলোক যিনি আসছেন তিনি বেশ অমায়িক টাইপের লোক, তিনি মনে হলো খুব সিরিয়াসলি কথাগুলো বলছেন। তো চিন্তা করলো আচ্ছা দেখ, ওনাকে দেখাই, ওনার সাথে কালকের দিনটা দেখি, কথা বলি, আর ওনাকে যেহেতু বাসায় আনছি, চিকিৎসার প্রসেসে ঢুকাইছি, একটা সম্মানীয় তো ওনাকে দিতে হয়, এইভাবে তো চলে যাওয়া যায় না, দেখি কালকের দিনটা কি হয়। এগুলো ভাবতে ভাবতে রোমেল ঘুমায় যায়। আর পরের দিন দিনের বেলা খুব আর্লি সে তার ভাইকে দেখে টেকে, মানে দুপুরের পরে সে যায় ওই লোকের ওইখানে।
তো গিয়ে লোকটা তখন অফিস করে লোকটা আসছে, লোকটা চাকরি করে কোথায়, তো চাকরি করে অফিস থেকে আসছে, তার সাথে দেখা করে। লোকটা বলে বসেন ভাই, বসে বলে কি দেখেন, কিছু মনে করেন না ভাই, কালকে আপনাদের ওখানে আমি চা খাইতে চাইনি। কারণ চা খাইতে চাইনি কেন, আমার কাছে কেন জানি মনে হয়েছে যারা এইসব জিনিস করে তারা ওই বাসার মধ্যে খাবারেও এজেন্ট দিয়ে দেয়। তো সম্ভবত আপনার মানে ভাইয়ের খাবার দাবারের মধ্যে কিছু জিনিস মেশানো আছে। আর আমি কালকে যা চিন্তা করছিলাম সেটাই, আমার কিছু সাধনা আছে, সেটা আপনাদেরকে এখন আমি আপনার কাছে ক্লিয়ার করব না, বাট আমি বলবো যে আমি সেখান থেকে কালকে খবর পাইছি আপনার ভাইকে খুব বাজেভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এবং এই যে যেটা বললাম যে জিনিসপত্র ঢুকানো হয়েছে, সম্ভবত মানে কি আমি শিওর, কিন্তু তারপর আমি বলবো যে এই কাজটা করছে আপনার স্ত্রীর কাজিন। তো তাকে যদি ধরেন, তাকে চাপ দিলে সে মানে সব স্বীকার করবে আপনার কাছে, এবং তাকে আপনি বলবেন যে তোমাকে কেউ দিছে এগুলা করতে এবং তোমার সাথে খুব ভালো তার সম্পর্ক। তাকে আপনি ধরবেন, তার কাছ থেকে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন কে করছে কাজটা, কিন্তু তাকে আপনার শক্ত করে ধরতে হবে। শক্ত করে না ধরলে কিন্তু সে বলবে না। তো তখন রোমেল বলে যে সে খুব রাগ যেতে উঠে, বলে যে ঠিক আছে আমি দেখতেছি, আর যদি হওয়ার তো একদম, বলে যে না না আপনি ওইসব চিন্তা ভাবনা করেন না, তাকে কিছু করা দরকার নাই, কারণ আপনি তো এটা প্রমাণও করতে পারবেন না যে সে যে আপনাকে করছে। আপনি তাকে বুঝায়, তাকে গুড আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, গুড ফেইথের মাধ্যমে তার কাছ থেকে কথাটা নেবেন, কে করছে, কিসের মাধ্যমে করছে। যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনি জিনিসটা ভালো মতো সলভ করতে পারবেন এবং আপনার ভাইকেও চিকিৎসা করতে পারবেন। এবং আপনি এটা জানার পর আপনি আমার কাছে আসবেন, কিভাবে তারা করছে কাজটা জেনে আমার কাছে বলবেন। তো রোমেল তাকে অনেক ধন্যবাদ দিয়ে চলে যায়। তো রোমেল গিয়ে তার ভাবিকে সরাসরি ওই দিন জিজ্ঞেস করে, তোমার কাজিন কোথায় থাকে, তার নাম কি, আমাকে দাও। তো ভাবি বলে কেন, বলে যে কারণ হচ্ছে এই ঘটনা, পুরো জিনিসটাই বলে। তো তার ভাবি দেখা গেলো যে হঠাৎ খুব মানে আপসেট হয়ে যায়, মন খারাপ করে, এবং তারপরে তাকে বলে যে আসলে রোমেল তোমাকে আমি কি বলবো, আসলে আমার কাজিনটা আসলে ও সুবিধার না। বলে সুবিধার না মানে, বলে যে আমি তোমাকে এখন ক্লিয়ারলি বলি যে তোমার একটা সময় আমার সাথে একটা ছেলের অ্যাফেয়ার ছিল, এবং সে মানে আমার কাজিন যে আছে ওদের সিনিয়র, তার সাথে খুব ভালো সম্পর্ক, এবং সে অনেকবার চাইছিল যে তাকে মানে সে প্রস্তাব দিবে, বিয়ে শাদী করবে, আমাকে বিয়ে করবে, এরকম চাইছিল, বাট সেটা আমার বাবা মা রাজি হয় নাই। তো তখন রোমেল খুব রাগ করে বলে তাহলে তুমি আমার ভাইকে কেন বিয়ে করছো, কেন তুমি আমার ভাইকে একটা শত্রু তৈরি করে দিছো। সে তো আসলে কোনো শত্রু চায় নাই, সে তার বাবা মার ইচ্ছাতে বিয়ে করছে, আমার ভাই তো অ্যাফেয়ারও করে নাই কোনো, তো তাকে কেন তুমি এটার মধ্যে ইনভলভ করলা। তোমার কারোর সাথে অ্যাফেয়ার ছিল, তুমি সেখানে বিয়ে করতা, তুমি কেন আমার ভাইকে বিয়ে করতে গেছো। তুমি তোমার বাবা মাকে বলতা আজকে যে আমার ভাই সাফার করতে সেটার জন্য। তো তখন তার ভাবি কাঁদতে থাকে, তো বলে যে আমি সরি, আমি তো আসলে এটা চাই নাই, আমি আসলে ওইটা ভুলে গেছিলাম তোমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর। তো যাই হোক, রোমেল এটা শুনে তখন তার ভাবির কান্না দেখে সে কনভিন্স হয়, সে বুঝে যে আসলে তার ভাবি তার ভাইয়ের প্রতি অনেক অনুরক্ত। তখন সে বলে যে আচ্ছা তোমার কাজিনের ঠিকানা দাও, তার কাছ থেকে আমি কথা বের করব। তো তার ভাবি তখন তার কাজিনের নাম্বার দেয়, ঠিকানা দেয়, আর বলে যে দেখো আগে এগুলো বললে হয়তো তোমার সাথে দেখা করবে না, তুমি তাকে আগে বলো যে আমি এমনি অমুকের দেখা করতে চাই, শহরে আসছিলাম অমুক জায়গায়, এই ব্যাপার। তো রোমেল সেইভাবে তার ভাবির কাছ থেকে নাম্বার ঠিকানা নিয়ে চলে যায় তার কাজিনের যেখানে থাকে সেখানে গিয়ে সে ফোন করে, বলে যে আমি এখানে বেড়াইতে আসছিলাম, তো ভাবির কাছ থেকে শুনলাম যে আপনি এখানে থাকেন, এই ব্যাপার, ভাই আসেন দেখা করি। তো তখন ছেলেটা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা করার পরেই রোমেল তাকে মানে যে একটা চায়ের দোকানে দেখা করছিল সেখান থেকে বলে যে ভাই দেখেন একটা কথা বলি, আপনার সম্বন্ধে আমি সব জানি, আপনি কি করছেন না করছেন সব কিন্তু খবর আমার কাছে আছে, সবার কাছে আছে, আমাদের এটা পুরো নেটওয়ার্ক হয়ে গেছে কথাটা। আপনি আমার বাসায় এসে আমার ভাইকে ব্ল্যাক ম্যাজিক করছেন, কার কথায় করছেন সেটা আমি জানি। এখন আপনি কি ডিটেইল বলবেন, তাহলে আপনাকে আমরা কিন্তু এটার ইসে আনবো না, তাহলে কিন্তু সালিশ হবে, বিচার হবে, বড় ব্যাপার হবে, এবং আপনি বুঝবেন তখন মানে কত ধানে কত চাল। এবং আপনি কি চান যে আপনার কাজিনের জীবনে এরকম একটা ইনামুক। তো তখন লোকটা চুপ করে থাকে, তার কাজিন চুপ করে থেকে তখন সে বলে যে আসলে ভাই আমাকে মাফ করে দিয়েন, আমি আপনাদের ওই বাসায় চিনি নিয়ে গেছিলাম, আর আপনার ভাইয়ের একটা কাপড় নিয়ে আসছি ওখান থেকে, আপনার ভাইয়ের কাপড় নিয়ে আসছি, তার ব্যবহৃত জিনিস, তো সেটা এবং তার পায়ের একটা স্যান্ডেল, এইটা দিয়ে আমি নিয়ে এসে দিছি, যার নাম বলছেন তাকে দিছি। তো তখন তো খুব রাগ করে রোমেল, পারলে তাকে মারতে উঠছিল, বাট নিজেকে কন্ট্রোল করে সে ওখান থেকে উঠে আসে, চলে আসে, লোকটাকে বলে যে আপনি খুব গুনাহ করছেন,
এই গুনার কিন্তু আপনি শাস্তি পাবেন আল্লাহর কাছে, মনে রাখেন। আপনার জীবনে এটা ফেরত আসবে। আপনার যদি আমার ভাইয়ের কিছু হয় তাহলে আপনি দেখেন কি করি। এই বলে রোমেল ওখান থেকে চলে যায়। চলে গিয়ে সে ফিরে আসে আবার ভাইয়ের ওখানে। আসার পরে সেই লোকের সাথে দেখা করে, ওই যে তাদের যে চিকিৎসক যিনি ছিলেন তিনি। তো তাকে বলেন যে এই ঘটনা। তো লোকটা তখন বলে যে হ্যাঁ, আপনাকে একদম সঠিক ইনফরমেশন দিছে এবং ওই যে চিনি আপনার ভাইকে খাওয়ানো হয়েছে, এটা কেউ জানতো না। আপনার ভাবি বা আপনার ভাবির বাবা মা তারা কেউ জানতো না। ওই ছেলে আপনাদের ওই চিনির সাথে মিলাই দিয়ে গেছে কাজিন এগুলা। আর এই যে আপনার ভাইয়ের ব্যবহৃত জিনিস এনে ওই লোককে দিছে। ওই লোক ওইটা একটা জায়গায় যে ওটার মধ্যে রিচুয়াল করে ওইটা এক জায়গায় রাখছে। এখন ওইটাকে উঠায় আনতে হবে ভাই। এখন ওইটাকে যদি উঠায় আনতে যান তাহলে কিন্তু অনেক রিস্কের ব্যাপার, এবং ওইটাকে উঠায় আনতে না পারলে সমস্যা হবে। এখন অনেকে আপনাকে বলবে, যারা এই ধরনের টুকটাক করে বলবে যে ওইটা জিন দিয়ে উঠে আনবে সেই, বাট সেটার থেকে অনেক ভালো জিনিস হচ্ছে যদি কোনো মানুষ নিজের মানুষ যে ওইটা কাজটা করতে পারে। কিন্তু এটা করছে কিন্তু একটা পাহাড়ি জায়গায়, সেই জায়গায় দিয়ে পুঁতছে। ওখানে একটা পুরানো শ্মশান ঘাট আছে, সেই শ্মশান ঘাটের ওখানে পুঁতছে। এবং আপনি আমার কাছে জানতে চান না যে আমি এগুলো বের করছি কেমনে, এটা আমার সাধনা আছে, সেখান থেকে আপনাকে বলতেছি। আমাকে জানাইছে তারা যে ওইটা ওরকম একটা শ্মশান ঘাটের মধ্যে পোতা আছে, কিন্তু সেই জায়গাটাকে গার্ড করে রাখছে খুব খারাপ একটা জিন, খুব খারাপ জিন পিশাচ, সেটা ওখানে গার্ড করে রাখছে পুরানো শ্মশান, এবং সেখানে ওইটা মাটির মধ্যে পুঁতে রাখছে। এখন ওইটাকে তুলতে হবে কোনোভাবে। এখন আপনি কি তুলবেন? তো তখন সে এটা রোমেলকে বলে। তো রোমেল কয়েক সেকেন্ড একটু চুপ করে যায়, তারপর বলে যে হ্যাঁ অবশ্যই আমি তুলবো, অসুবিধা নেই, ইনশাল্লাহ আমি যাব। তো তখন বলে যেটা কিন্তু ভয়ের ব্যাপার, ওই জায়গায় কিন্তু খারাপ জিনিস আছে। রোমেল বলে যে অসুবিধা নেই, কিন্তু আপনি এই কথাটা, আমি যে যাবো এটা আমার ভাবি বা আমার বাবা মা যদি কেউ কোনো জানতে চায় এটা বলবেন না আপনি, তারা হয়তো চাইবে না। তো তখন সেই লোকটা বলে যে না, আপনি যেহেতু না করছেন আমি বলবো না, আর আপনি আপনার ভাইকে সেভ করার জন্য যেহেতু চাচ্ছেন অবশ্যই আপনি যাইতে পারেন। তো যাই হোক, ওই লোক তখন বলে যে আমাকে আরেকটু সময় দেন, আপনাকে আমি ডিটেলস জিনিসটা বলবো, কিন্তু কখনো মনে করবেন না যে ওই জিনিসটা আমি রাখছি ওখানে। হ্যাঁ, কারণ অনেকে আছে এরকম, অনেক ভণ্ড মানুষ আছে এরকম, যে এরকম সাজায় গোছায় রাখে। আর আপনার ভাইয়ের কোন জিনিস এগুলো তো পরবর্তীতে আপনি যদি আপনার ভাবিকে দেখান সে চিনতে পারবেই। বলে হ্যাঁ, বলে কিন্তু সেগুলো কিন্তু এনেই যে আপনি বাসায় উঠে দেখাবেন তা না, ওই জিনিসটা আমার সামনে আনবেন, আমি দেখবো। আপনি চাইলে আপনার ভাবিকে রাখতে পারেন, সেও দেখবে যেগুলো আপনার ভাইয়ের কিনা ভেরিফাই করবে, তারপর আমরা সেগুলোকে আমার রিচুয়াল মতো আমি করে দিব। তখন বলছে ঠিক আছে। তো তাকে তখন বলে যে আপনি অমুক দিন আসেন। তো তাকে একটা ডেট দেয়, একটা লোকটা ডেট দেয়, অমুক দিন আসেন, তারপরে আমরা দেখবো। তো রোমেল নাকি অপেক্ষা করে ওই ডেট মতো ওখানে যায়। তো যেই দিন তার যাওয়ার কথা সেই দিন ছিল পূর্ণিমা, ভরা পূর্ণিমা। তো ওই লোকটা নাকি বলে যে এইগুলো অন্যরকম জিনিস, এগুলো আপনি বুঝবেন না, বা এটা অনেকে মনে করে যে ওই যে অমাবস্যা এগুলোর মধ্যে ওই খারাপ জিনগুলোর শক্তি বেশি থাকে। তো আমি ঠিক অপোজিট সময় নিছি, যে সময় গেলে এটা হয়তো আপনার জন্য সুবিধা হবে। তো আপনি যাবেন, গিয়ে সোজা কোনো কথা বলবেন না, ওই জায়গায় যাবেন। এই যে আপনাকে আমি বুঝাই দিতেছি, সেই লোক তাকে একদম কলম দিয়ে একে একে কাগজের মধ্যে দেখায় যে এইখান থেকে গেছে, এইখান থেকে পাহাড়ের একটা যে অঞ্চলটা সেটা একটা পাহাড়ি অঞ্চল, বলছে এইখান থেকে গেছে, এরকম একটা ঝিরি গেছে, এইখান থেকে গিয়ে এই জায়গায় এই যে পুরনো শ্মশান ঘাট আছে এইখানে দাহ হইতো এক সময়, এখন আর দাহ হয় না, জায়গাটা এখন কিন্তু ওই জায়গারই অমুক জায়গায় একটা এরকম ভাঙা জায়গা আছে, ওই জায়গায় দেখবেন আপনার ভাইয়ের জিনিসগুলোকে সে অমুক জায়গায় পুঁতে রাখছে, এবং সেটা বাধা। ওইটার মুখটা কিন্তু আপনি খুলবেন না ওইখানে ভুলেও, আপনি শুধু ওই পোটলা নিয়ে চলে আসবেন আমার কাছে, আসার পরে দায়িত্ব আমার। আর ভুলেও কিন্তু আপনি ওখানে সাথে কাউরে নিয়ে যান না, সাথে করে নিয়ে গেলে বিপদ হবে আপনার, আপনি এটা করেন না, আপনার একাই যেতে হবে কিন্তু। এবং আমার যে আপনার এই কাজটা করে দিব সেই জিনিসটাও পূরণ হবে না, আমার যে গোলটাও পূরণ হবে না আপনার কাজের জন্য, আমাকে এটা কাটাইতে হবে, এটা ক্ষতি করছে আপনার ভাইকে। তো যাই হোক, রোমেল ভয়ও পায় এবং খুব সাহস করে বলে ঠিক আছে যাব। তো যথারীতি সেই টাইম মতো সেই লোকেশন যেখানে লোকটা বলছে আছে, এবং লোকটা আসলে রোমেল বুঝতে পারছে যে জিন দিয়ে লোকটা জানতেছে আর কি, লোকটার নিজস্ব জিন আছে তার সাথে, সে বা তার সাথে কোনো কমিউনিকেশন আছে জিনের, তারা জেনে তাকে বলছে। তো রোমেল ওই লোকেশন অনুযায়ী চলে যায়, এবং সে যাওয়ার সময় তার ভাবিকেও জানায় না, সে যাচ্ছে, বাড়িতেও জানায় না কাউকে, সে নিজে চলে যায় রিস্ক নিয়ে। কি একা একা যাচ্ছে কোনো জায়গায়, এটা তো একটা এমন একটা জায়গা যেখানে ভয় লাগে মানুষের কাছে যেতে, এবং এটা একটা জঙ্গল রীতিমতো পাহাড়ের উপরে একটা জায়গা। তো
তো কোন একটা বিভাগীয় শহরে, ওই যে বললাম যে কয়েকটা জায়গায় নিষেধ করা আছে, বলা যাবে না, এর জন্য বলতেছি না লোকেশন। যাই হোক, তো রোমেল সেখানে চলে যায়। তো গিয়ে সে যেখানে মেন রাস্তার পাশে নামে, সেই পর্যন্ত কিন্তু আসলে তখন কোনো কিছু চলে না। তো সে অনেক কষ্টে সেখানে একটা সিএনজিকে ভাড়া করে নিয়ে গেছিল। সিএনজি আলাই অবাক হয়েছে যে এই জায়গায় এই রাত্রেবেলা কে যায়, খুবই অবাক কাণ্ড। সে যখন ওখানে পৌঁছেছে তখন সন্ধ্যা 7টার মতো বাজে। সিএনজালা অবাক হয়ে গেছে, সে বলছে যে আমি কিন্তু আবার ফেরত যাব। সিএনজালা বলে না, আমি এখানে ওয়েট করবো না। তাকে বলে যে আমি ওয়েট করবো না, আর আমি এখান থেকে যাবো না। তখন সে অনেক রিকোয়েস্ট করে সিএনজালার যে আপনি কাছাকাছি কোথায় থাকতে পারবেন। তখন সিএনজিলা তাকে একটা লোকেশন দেয়, বলে যে এখান থেকে 0.5 কিলোমিটার দূরে অমুক জায়গায় ওখানে চায়ের দোকান আছে, ওইখানে কিন্তু আমি থাকবো, কিন্তু রাত 9টার পরে কিন্তু আমি নাই। 9টার মধ্যে যদি আপনি আসতে পারেন তাহলে আমি আসি। তখন বাজে 7টার মতো। তো রোমেল বলে ঠিক আছে ভাই, আপনি থাকেন। তো লোকটা আবার জিজ্ঞেস করে আপনি কই যাইবেন? বলে ভাই এটা আপনারা জানাইতে পারতেছি না, আমি খুবই দুঃখিত, আপনি এখানে থাকেন 9টা পর্যন্ত, আমি আসবো। তো এই বলে রোমেল ওখান থেকে সিএনজিলাকে বিদায় দেয় এবং সে হাঁটা শুরু করে। তো ওই যে তার কাছে একটা মোবাইল ফোন ছিল সে সময়কার, যে সময়কার ঘটনা, তখন কিন্তু এই যে এখনকার মতো এত স্মার্টফোন আসে নাই। তখন ছিল ওই যে সিমবেরিয়ান সেট, লাইট ফেলে বাটন মোবাইল যেটাকে বলে সেটা। তো সেটার মধ্যে লাইট ছিল, সেটাতে মেরে মেরে সে ম্যাপটা দেখতেছে, তো কোন দিক দিয়ে যেতে হয়। তো দেখে দেখে সে হেঁটে যাচ্ছে সামনে। একটু পরেই দেখে যে একেবারেই মনে হয় মোটামুটি গাছপালায় ছাওয়া জায়গা, এবং মানে হাঁটতেছে রাতের বেলা, ডাকতেছে, এই ঝিঝি পোকা ডাকতেছে, অন্যরকম। রোমেল এটার সাথে ইউজ টু না, সে ঢাকায় থেকে অভ্যস্ত, সে গ্রামে খুব একটা আসা যাওয়া করতো না তাদের গ্রামের বাড়িতে। এই কারণে তার কাছে আরো অন্যরকম লাগতেছে, কারণ মানে একেবারেই মানে গ্রামের একদম গহীন এনভায়রনমেন্ট এবং জঙ্গলের মতো জায়গাটা। আর এটা তো ফ্ল্যাটল্যান্ডের কোনো গ্রাম না, এটা অনেকটা পাহাড়ি এলাকা। এই জায়গাটাতে একসময় অনেক সময় পুরনো জমিদাররা ছিল, সে জানে, এবং সেখানে বলে দিছে তাকে যে চিকিৎসা যিনি করতেন তিনি বলছে এখানে পুরনো জমিদারদেরই ছিল, এবং এই যে শ্মশান দেখতেছেন এইটার একটা অংশ জমিদারদের ইরা ব্যবহার করতো এখানে। তো যাই হোক, এবং সে জানে এখানে একটা শ্মশান আছে। তো রোমেল যেহেতু একেবারে তরুণ এবং মোটামুটি ফিট একজন মানুষ ছিল, ঢাকায় ঘোরাঘুরি করতো, বন্ধুদের সাথে ভালো সময় কাটাইতো, রাত বিরেতে আড্ডা দিত, এর জন্য তার এই সাহসটা আছে। তো যাই হোক, সে হেঁটে চলতেছে এবং এক পর্যায়ে দেখলো যে গাছগাছালির ফাঁক দিয়ে মানে পায়ে চলা রাস্তা হাঁটতে হাঁটতে ঠিক সেখানে যে বলছে নদীর মতো একটা ঝিরির মতো গেছে, চিকন পানি বয়ে চলতেছে ওখান থেকে। এটা মনে এক পাশ থেকে বের হয়ে হঠাৎ করে সে মোড় ঘুরে দেখছে এরকম গেছে, সামনে যে ঝিরিটা একটু বড় হয়ে গেছে এরকম। ওইটা পাশ দিয়ে হাঁটতেছে এবং সে ওই যে তার ওই ইসের ফ্ল্যাশ লাইট মারতেছে, যে তার বাটন মোবাইলে যে ফ্ল্যাশ লাইট, সেটা খুব বেশি আলো হয় না, তারপরে দেখতে দেখতে চলতেছে এবং ঝি 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 শব্দ চারিপাশে। তো সে মোটামুটি ধারণা করে নিচ্ছে যে অলৌকিক তার কিছু দেখা হবে না, সেটা সে ধারণা করে নিচ্ছে। সে মনে মনে খুব সাহসী এবং স্ট্রং ছিল। রোমেল মনে করতো যে এরকম অলৌকিক কিছু আমার সামনেই আসবে না, সে নিজেকে এরকম স্ট্রং মনে করতো। যাই হোক, এবং তার খুব রাগ ভিতরে যে তার ভাইকে এরকম করা হয়েছে। সে অনেক ছোটবেলায় শুনছে মানুষের কাছে যে মানুষজন এরকম ব্ল্যাক ম্যাজিক করে, তো তাদের জীবনে এটা ঘটবে সেটা সে এক্সপেক্টই করেনি। যাই হোক, হাঁটতে হাঁটতে সামনে যেতে যেতে সে একটা জায়গায় পৌঁছালো। এইখানে দেখতেছে ডান দিকে মোড় নিয়ে একটা জায়গায় গেছে, বাঁ দিকে মোড় নিয়ে আরেকটা সাইডে গেছে। আর এই ঝিরিটা বের হয়ে একটা ক্যানালের মতো এসে পড়ছে, যেটা একটু চওড়া, খালের মতো, এবং স্রোত বেয়ে যাচ্ছে কুলকুল কুলকুল করে। এবং অন্ধকার আকাশে চাঁদের আলো আছে, যেটা পূর্ণিমার আলো আর কি, সেটা ওই জায়গা ফাঁকা জায়গাটা, ওই যে গাছগাছালির মধ্যে যে ফাঁকা জায়গাটা ওখানে পড়ছে, পানির উপরে পড়ছে ডানে বামে, এবং যতটুকু এই চাঁদের আলোতে দেখা যাচ্ছে এটাই। তো পূর্ণিমার আলো থাকাতে হচ্ছে কি আলোটা একটু মানে অন্ধকারটাকে কাটায় নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, কিন্তু স্টিল এই যে গাছগাছালির মধ্যে একদম ঘন অন্ধকার। তো সে চিন্তা করলো যে আমি কোন দিকে যাব। তারপর ভালো মতন খেয়াল করে দেখলো যে হ্যাঁ, তাকে দেখাই দিছে এরকম কলমের ডট ডিট দেখাই দিছে একটা জায়গা। তো সে চিন্তা করলো এখান থেকে ডান দিক দিয়ে যেতে হবে। তো ওই ডান দিকে সে ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং তার কাছে মনে হচ্ছে হঠাৎ করে অস্পষ্টভাবে কিছু একটা ডাকতেছে এদিক ওদিক, এবং সেই জিনিসটার ডাকটা সে বুঝতে পারতেছে না। তার কাছে মনে হলো যে কোনো মানে জঙ্গলি পশু নাকি, একটু ভয় পেয়েছে সে। যাই হোক, হাঁটতে হাঁটতে একটা জায়গায় বেরোলো। এখন সে বুঝতে পারতেছে যে হ্যাঁ, এখন যেই জায়গাটা সে পৌঁছেছে এটা হচ্ছে সেই মানে পুরনো শ্মশান, এখানে দাহ করা হইতো। এবং সে তখন ওই লাইট ফেলে ফেলে দেখার চেষ্টা করছে, যেখানে লাইট ফেলে অন্ধকারের মধ্যে একটু জায়গা আলোকিত হয়, এবং তার সে তখন ভাবতেছে যে আমি তো ভুল করছি, উচিত ছিল একটা মানে পাওয়ারফুল টর্চ লাইট নিয়ে আসা। এটা কি আমি মোবাইলের আলো দিয়ে মারতেছি, সামনে একটু একটা ছোট টর্চ। তো সেটা যেখানে আলো পড়তেছে ওই জায়গাটা অন্ধকারের মধ্যে একটুখানি আলো হয়, গাছগাছালি দেখা যায়, কেমন পাতা নড়তেছে এরকম একটা অবস্থা।
আর গ্রীষ্মকাল হয় মানে এলোমেলো বাতাস, মানে বাতাসটা এলোমেলো হয়ে বইতেছে ভিতরে, গরম গরম বাতাস কেমন, এবং গাছের পাতাগুলো নড়তেছে, এরকম একটু ভ্যাপসা টাইপের ওয়েদার। যাই হোক, ভয়ও লাগতেছে, কারণ একা, সম্পূর্ণ একা। আর তাকে যে বলছে যে একটা খারাপ জিন ওটাকে গার্ড করে রাখছে, খুব শক্তিশালী। তো সে তখন খোঁজা শুরু করলো, তাকে যে বলছে একটা ভাঙা, একটা ছোট্ট এরকম একটা ইসের মতো আছে, চাতালের মতো আছে একটা ছোট্ট, ওইখানের পাশে নাকি ওইটাকে কেড়ে দিছে। তো যাই হোক, তো সে খোঁজা শুরু করলো। তো হাঁটতে হাঁটতে মোটামুটি সে ওই কলমের আঁকা ডিরেকশন অনুযায়ী একটা জায়গায় যে আসলেই আলো মেরে পাইলো, যে এরকম একটা চাতালের মতোই। একবার হঠাৎ করে তার মনে একটা চিন্তা, মনে হলো তার কানের কাছে কেউ বলছে এরকম যে তোরা ঠকাইতেছে এই লোক। সে তখন একবার চিন্তা করলো, আসলেই কি আমার ঠকাইতেছে, মানে এটা কেমন কথা, মানে এটা কেমন কথা, আমার কি আসলেই ঠকাইতেছে, আমি এখানে আসছি কি হিসাবে? এমনও তো হতে পারে এই লোক নিজে এগুলো পুঁতে থিয়ে আমার এগুলা খাটাইতেছে, হয়তো অনেক টাকা পয়সা চাবে, এখন হয়তো কিছু বলে নাই। তো নিজেই কিন্তু ধর জায়গা এখান থেকে কেমন যেন মনে হলো যে তার কানের কাছে এগুলো কেউ বলছে, তারা ঠকাইতেছে, তোরা এই সেই যেখানে যা, এরকম। এগুলো চিন্তা করতে করতে সে একবার কিন্তু অনেকটা ডিসিশন নিয়ে ফেলছে চলে যাবে। তারপর হঠাৎ করে সে ভাবলো, জারি আমি কি করতেছি, আমি আসছি এত দূর আসছি, আমি কি চলে যাওয়ার জন্য নাকি? তারপর সে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে ওই যে চাতালের মতো দেখছে ছোট্ট, মানে একটা পাকা এরকম জিনিস, এটা সম্ভবত কোনো কিছু ছিল এখানে, হয়তো মানে কোনো একটা কিছু তৈরি করছিল, তারা জানে না, পাকা একটা জিনিস, অনেকটা মনে হয় যে কোনো কিছুর মধ্যে যদি মূর্তি বা কিছু রাখা হয় যেরকম জায়গা, সেরকম একটা জায়গা। তো ওইটার কাছে সে গেল, দেখলো বেশ পুরনো, ভয় লাগতেছে যে দেখে, যে মানে ওটার মধ্যে আলো মেরে মানে এটা ইট টিট যে ক্ষয়ে গেছে, ভয় লাগতেছে দেখে জায়গাটা। এবং সে বুঝতে পারতেছে যে এই জায়গাটা একসময় শ্মশান ছিল, এখানে দাহ করা হইতো। তো এটাতেও তার ভয় লাগতেছে ভিতরে অনেক। তো সেই আলো মারতে মারতে হঠাৎ করে চিন্তা করলো যে এই জায়গাটাতেই বলছে যে আমাকে খুঁড়ে দেখতে এখানে। তখন তার মাথায় আসলে আমি খুঁড়বো কেমন, আমি তো কিছু নিয়ে আসিনি এই সাথে। তো মানে একেবারে তার সে দমে গেল যে আমি এখানে খুঁড়বো কেমনে। তখন কি করবে, এদিক ওদিক তাকাইতেছে, তাকায় দেখতে দেখতে দেখলো যে গাছের একটা যে গাছ আছে, সেটা চিকন কিছু ডাল আছে মোটা মোটা। চিন্তা করলো যে করতেই হবে। সে ওই ডাল একটা ধরে সে মোছড়ানো শুরু করলো, এবং সে ফ্ল্যাশ লাইটটাকে মানে তার মোবাইলটাকে দাঁত দিয়ে কামড়ায় ধরে সে করতেছে। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, এই জায়গায় কিন্তু মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। এটাকে সে আশাও করে নাই যে এখানে মোবাইলে নেটওয়ার্ক থাকবে, এটা সে আশাও করে নাই, কারণ এরকম বন্য জায়গায় পাহাড়ের মধ্যে উঠে আসছে সে। তো যাই হোক, ডালটাকে অনেক কষ্টে সে মোছড়ায় চোষড়ায় ভাঙলো, মানে কাঁচা কাঁচা পাকা, মানে ডালটা কেমন যেন একটু মরাও আবার কাঁচাও। তো অনেক কষ্টে সে গাছের ছাল টাল থেকে ছিলে বের করে, সারা শরীর ঘেমে গেছে তার। তো যাই হোক, সে ডালটাকে ছিল, চিন্তা করলো যে এই ডাল দিয়েই চেষ্টা করবো আমি। তো সেই একইভাবে মোবাইলটাকে ওই যে চাতালের মতো জায়গা, ওইটার পাশে ইটের উপর রেখে সে মাটি খোঁচানো শুরু করলো এখানে, আন্দাজ করে যে এখানে মাটিটা কোথায় একটু নরম হতে পারে। খোঁচাইতেছে খোঁচাইতেছে, ওই লাঠির ডাল দিয়ে সে অনেকখানি খুঁড়ে ফেলছে। খুঁড়ে সে মানে ওইখানে একটা জায়গায় একটা এরকম ইসের মতো বের করে ফেললো, অনেক শিকড় টিকড় কিছু বের হয়ে আছে এরকম। তো ভাবলো যে এখানে কি কিছু আছে নাকি। তারপর একসময় হাত লাগাইলো, সে দুই হাত দিয়ে সরাইতেছে মাটি, তারপর আবার পাশ দিয়ে খোঁড়া শুরু করলো, পাইতেছে না, ওখানে কিছু নাই। অনেকক্ষণ খোঁড়ার পর নিজেকে মনে হলো যে সে একটা বোকা, সে কেন এরকম করতেছে। এরকম চিন্তা করে সে দেখলো যে আচ্ছা, এই কোণাটা তো খোঁড়া হয় নাই। তো ওই কোণায় যখন সে লাঠির ডাল দিয়ে এরকম খোঁচা দিছে, তখন দেখলো যে মাটি খুব সহজেই চলে আসছে। তখন সে বুঝলো আচ্ছা, এই কোণার মধ্যে মনে হয় আছে, থাকতেও পারে, কারণ মাটিটা এখানে একটু আলগা মনে হচ্ছে ওইখানকার তুলনায়। তো সে জোরে জোরে এটা খোঁড়া শুরু করলো, মানে মাটি একদম ধুলা উড়ে যাচ্ছে। এবং তারপর সে একসময় বিরক্ত হয়ে সে দুই হাত লাগাইলো, এটিতে সময় চলে যাচ্ছে তার। তো দুই হাত লাগায় সে এরকম মাটি উঠাইতে উঠাইতে একসময় তার হাতে একটা কিছু বাজছে, সে আরো টাইনে উঠেছে, বলছে কাপড়ের ব্যাগ টাইপের। তো আরো আগ্রহ বেড়ে গেল, তাড়াতাড়ি টেনে উঠে একসময় সে ঠিছড়ে টান মারলো ভিতর থেকে, দেখলো একটা কাপড়ের ব্যাগ উঠে আসছে তল থেকে, মানে কাপড়ের ব্যাগ, এটাকে বাঁধা, মুখটা বাঁধা, এবং সেই বাঁধছে যে কালো রঙের একটা সুতা দিয়ে এরকম করে বাঁধা। ভালো মতো সে খেয়াল করলো ওই মোবাইলের আলো ফেলে যে কালো রঙের সুতার উপরে মনে হচ্ছে চুল পেঁচায় দিছে কেউ এরকম। তো এটা দেখতেছে, এই সময় তার মোবাইলের আলোটা বন্ধ হয়ে গেল, টুস করে মোবাইলের আলোটা বন্ধ হয়ে গেল। আর সে তার হাতের মধ্যে স্পষ্ট একটা ফিল পাইলো, তার হাতটা কেউ চেপে ধরছে একটা হাত দিয়ে, এবং রোমশ একটা হাত, শক্ত হবে, মানে হাতের আঙুলগুলা শক্ত হবে। অন্ধকারের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার আলো মানে মোবাইলের ফ্ল্যাশ লাইট নেমে গেছে, এবং সেই যেই জায়গাটা আছে ওটা অন্ধকার, চাঁদের আলো আছে দূরে, এইখানে একদম অন্ধকার। চাঁদের আলো মনে মেঘে ঢুকে গেছে, জন্য খুব বেশি আলো নাই। হাতটা যে আটকায় ধরছে, সে ভয়ের চোটটা ছাড়া মারলো জোরে, কোনো লাভ নাই, তার হাত নাড়াই দিয়ে পারতেছে না, মনে হাতটা শক্ত করে আটকায় ধরে রাখছে কেউ।
তো সাথে সাথে সে মানে মানে খুব মানে রাগের চোটে হঠাৎ মানে এটা তার মন থেকে এসে পড়ছে, সে একটা ধোয়া পড়ে মানে একদম হাত ঝাড়া মারছে, মানে খুব জোরে ঝাড়া মারছে এবং ধোয়া পড়ার সাথে সাথে মনে হয় হাতটা আলগা করে দিছে তার হাত থেকে এবং একটা আঁচড় লাগলো, জ্বলে উঠলো পুরো হাতে, মনে হলো যে নখ দিয়ে ছিলে দিছে হাতটা। তো সে সাথে সাথে ওই ব্যাগটা নিয়ে সে উঠে দৌড়াইতে গেল, তার মোবাইল পড়ে গেছে ওইখান থেকে। তো মোবাইল পড়ে গেছে বলে সে মানে পিছন ফিরে তাকে অন্ধকারের মধ্যে, আর সেই মোবাইলে কিন্তু আলো নিভে গেছে আগেই, তো সে মোবাইলটা কোথায় খুঁজে পাবে সেই চিন্তা আর করতে পারেনি, সে দৌড়ানো শুরু করলো ওখান থেকে, মানে একেবারে আন্দাজে যেখান থেকে আসে হাতের মধ্যে সেই ব্যাগটা এটা নিয়ে সে দৌড়াচ্ছে। তার কাছে মনে হলো যে তার আশেপাশের যে এই গাছপালা এগুলো ভেঙে কিছু চলে আসতেছে চারপাশ থেকে এরকম। তো মানে তার প্রচন্ড ভয় পেয়েছে সে এবং সে দৌড়াইতেছে, এরপরও তার কোনো খেয়াল নাই সে যে পিছন দিকে তাকাবে, তাকে অবশ্য বলছিল লোকটা পিছন দিকে তাকাবেন না। তো সে যখন নাকি ওই তার যে রাস্তা ধরে মোটামুটি অনেক দূর চলে আসছে, এই সময় তার মনে হলো তার সামনে একটা মানুষের মতো অবয়ব, মানে মনে হচ্ছে একটা ডার্ক একটা এনার্জির মতো এরকম একদম ভেসে আছে, বাতাসে ভেসে আছে, এরকম মানুষের মতো অবয়ব ডার্ক বাতাসে ভেসে আছে। তো রোমেল ভয়ে চোটে তখন করলো কি সূরা পড়া শুরু করলো, মানে তার ছোটবেলায় যেসব সূরা শিখছিল সেটা তার মনে আছে, সেটা জোরে জোরে পড়া শুরু করলো। নামাজ তো পড়ে মাঝে মাঝে, সেই নামাজের মধ্যে যে সূরা পড়ে সে সূরা পড়তে শুরু করলো। তো সে জোরে জোরে সূরা পড়তেছে এবং হঠাৎ করে দেখলো জিনিসটা নাই সামনে, মানে তার সামনে থেকে সরে গেছে। তো সে ওখান থেকে দৌড় দিল, আবার দৌড়ায় বেরোলো এবং দৌড়ায় বেরোইতে বেরোইতে একদম পুরো রাস্তায় চলে আসলো এক সময়, হাতে সেই পোটলাটা। কিন্তু রাস্তায় উঠে লাভ কি, তার সামনে তো সেই সিএনজি আলা নাই, আর হাতে মোবাইলও নাই, সিএনজি আলারে কল দিবে কেমনে? তো সে বুঝতে পারছিল যে সিএনজি আলা কোন দিক থেকে আসছে, সেটা তো দেখছিল, সে রাস্তাটা দেখছিল ওঠার সময় দিকে, ওই দিকে দৌড়াইলো সে। দৌড়ায় আবার এক সময় তার যখন মানে ক্লান্ত হয়ে যায়, তার মানে ভিতরে কোনো থাকে না, মানে এনার্জি থাকে না, সে তখন হাঁটে এরকম করতেছে আর ধোয়া পড়তেছে মাঝে মাঝে, এবং রাত তো বাড়তেছে বুঝতে পারছে। তো সে বুঝতে পারছে হয়তো সিএনজি আলাকে পাবো না, কিন্তু সিএনজি আলা যে জায়গার কথা বলছে যে চায়ের দোকান টোকান আছে ওই জায়গায় হয়তো থাকতে পারে, ওই জায়গায় হয়তো আমি পেয়ে যাবো, অ্যাটলিস্ট ওখানে যে আমি বসতে পারবো বা কোনো মানুষজন থাকলেও থাকতে পারে রাত্রে 9টা 9:30 মতো, যেহেতু বলছে সিএনজি আলা থাকবে। তো সে এরকম চলতেছে তো একসময় আসলেই দেখলো যে গাছগাছালি ছাড়া দূরে দেখা যাচ্ছে যে এরকম একটা স্ট্যান্ডের মতো, সেখানে ওই বাজারের মধ্যে দোকানপাট আছে কিছু, এই দুই একটা আলো দেখা যাচ্ছে এখান থেকে। তো ওইগুলো দেখেই তার খুব মানে সাহস হইলো এবং সে ধরে জোরে মানে ওখান থেকে হাঁটা শুরু করলো, জোরে হাঁটতেছে আবার চেষ্টা করতেছে কিছুক্ষণ দৌড়ায় যেতে, এরকম করতে করতে একসময় সে পৌঁছায় সে দেখতেছে আশেপাশে যে না খুব একটা এখানে মানুষজন নাই। দেখলো যে সে হঠাৎ করে যে ওই কোনার মধ্যে সিএনজি দুইটা দাঁড়ায় আছে এবং সে একটা সিএনজি দেখেই তার মনে পড়লো যে এইটাই মনে আমার সেই সিএনজি। দৌড়ায় সে সিএনজির কাছে গেল, দেখলো যে ওই সিএনজি আলা ভিতরে ঘুমাইতেছিল। তো সে ধাক্কায় উঠাইলো, সিএনজি ধাক্কা দিল, লোকটা উঠছে, উঠে বলে আমি তো ঘুমাই গেছিলাম ভাই, এখানে আপনার সাথে তো আপনার কল করার কথা না আমারে, ভাই আমি মোবাইল হারাই ফেলছি। তো লোকটা তার দিক খুব সন্দেহ দৃষ্টিতে তাকাইতেছে, তার সারা শরীর ভিজা ঘামে, মানে পুরা রোমেলের সারা গেঞ্জি টেঞ্জি ভিজে গেছে ঘামে, আর হাতের মধ্যে এরকম একটা ময়লা ব্যাগ, হাত পর্যন্ত ময়লা। লোকটা তাকাইছে, রোমেল বলে ভাই আপনি আমার নিয়ে চলেন, পরে কথা বলি আপনার সাথে, আমি খুব ক্লান্ত। তো লোকটা তারপর তাকে সিএনজিতে উঠায় রওনা দিল। তো এক সময় চলে আসলো রোমেল সেখানে যেখানে আসার, এবং সেখান থেকে এসে সিএনজি আলার এসে ভাড়া দিল, আরো বেশি টাকা দিল, দিয়ে বললো ভাই অনেক ধন্যবাদ, আমি আসলে আমার পরিবারে একটা উপকার করতে গেছিলাম ভাই, তাবিজ কবজ সংক্রান্ত জিনিস, এখন আর জানতে চান না। লোকটা বলে আচ্ছা বুঝতে পারছি বলে লোকটাকে সে ওই আরো বেশি ভাড়া দিয়ে বিদায় নেয় এবং সেখান থেকে সে রাতের বাস পেয়ে যায়, মানে সেই লেট নাইট বাস, এবং সেই বাসে করে সে চলে আসে তাদের ওইখানে। তো যাই হোক, তাদের শহরে এসে সে আর ওই একদম তার বাসায় যায় নাই, সে সরাসরি ওই লোকের বাসায় গেছে। ওই লোকের বাসায় যেয়ে তখন কিন্তু একেবারে মানে ভোর হয়ে গেছে, ভোরে যে সেই লোকের বাসায় গিয়ে লোকটাকে সে নক করে উঠাইছে। লোকটা বলল যে, লোকটা তারে দেখে তো অবাক, বলে আপনার গতিবিধি আমি কিছুটা খেয়াল করার চেষ্টা করছি, আমার কিছুটা সাধনার মাধ্যমে আপনি অনেক বিপদে ছিলেন, মানে এখন বিপদে তো আল্লাহ সেভ করে, আর তো কেউ করার নাই, আমি চেষ্টা করছি আমার মতো আপনাকে করতে, কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আপনি কি আপনার সামনে কিছু পথ আগলায় দাঁড়াইতে দেখছিলেন? রোমেল বলে যে জি দেখছি। বলে ওই সময় আপনি দোয়া পড়ছেন, আপনি দোয়া পড়াতে কিন্তু বেঁচে গেছেন ওই সময়, আপনাকে ওই সময় ক্ষতিটা করতো মূলত। তো রোমেল বলে যে হ্যাঁ এরকমই। বলে আপনার মোবাইলও হারায় ফেলাইছেন আপনি, ঠিক না? তো রোমেল বলে যে হ্যাঁ আমার মোবাইল হারায় গেছে। যাক ওইটা কিছু না, আপনি আবার সিম তুলতে পারবেন, সবই পারবেন। এটা বলে লোকটা বলে যে আপনার জিনিস তো আনছেন সাথে, ব্যাগ নিয়ে আসছেন না?
যে আপনি পাইছেন? হ্যাঁ। তো দেখায় রোমেল, বলে যে এই তো এখন একটু পরে আপনার ভাবির কাছে আমরা যাবো, চলেন। বলে লোকটা নিজের মতো তৈরি হয়ে বলে চলেন। রোমেল সহ ওই সেই চিকিৎসক লোকটা সহ সে যায় তাদের বাসায়, গিয়ে ভাবিকে ডেকে ভাবির সামনে। তো তখন যে দেখে যে ভাবির বাবা মা আসছে তাদের বাসায়, তারা আসছে, তারা খুব অ্যাংশাস। তো তার ভাবির বাবা মা ভাবি সবার সামনেই। তো রোমেল আর সেই চিকিৎসক দোয়া পড়ে তিনি দোয়া পড়তে থাকেন আর খুলতে থাকেন। ওখানে এই যে চুলের মতো দেওয়া আছে যে বসে, ওগুলোর মধ্যে গিট মারা এবং ওই কাপড়ের মধ্যে গিট মারা। তো দোয়া পড়তে পড়তে গিটগুলো খুলছেন, খুলে তিনি ওই প্যাকেটটা খুলে দেখে যে হ্যাঁ, তার ভাইয়ের শার্ট, তারপর স্যান্ডেল, এবং তার ভাবি দেখেই চিনে তার ভাবি ফুপায় ওঠে, বলে যে এই জিনিসগুলা এখানেই করা হয়েছিল, তাকে ক্ষতি করে রাখা হয়েছিল রিচুয়াল করে। যাই হোক, এগুলা লোকটা দোয়া পড়ে করে বলে যে এগুলাকে আমি আমার মতো ব্যবস্থা করবো, অসুবিধা নেই, আপনারা চিন্তা করেন না, এবং আশা করি ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবে। আপনারা দোয়া দুধ পড়ে এমনিও ফু দিয়েন, আর আপনারা ঝাড়েন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর কোনো একটা মসজিদের ইমাম সাহেবকে দিয়েও ঝাড়াই নিয়েন, উনি ঠিক হয়ে যাবে, আর ইনশাল্লাহ অসুবিধা নেই। আর এগুলা দেখি কি করা যায়। বলে লোকটা বলে যে এগুলার আমি ব্যবস্থা করতেছি। বলে দেখাইলাম আপনাদেরকে, আপনারা বুঝতে পারছেন তো? তো তার ভাবির বাবা মা দেখে নাকি খুবই আহত হয়, মানে বুঝতে পারেন, এবং তার ভাবি তো কাঁদতেছে রীতিমতো, বলতেছে যে এগুলা তার কাজিনের নাম বলে ওই নিয়েছিল। তো এনিওয়েজ, তারপর জিনিসপত্রগুলা ওই লোকটা নিয়ে যায়। তো রোমেল নাকি ওই লোকটাকে, মানে সে বলে যে ভাই আপনার কাজকর্ম করতো। লোকটা তেমন কিছুই তার কাছে বলে যে না, লাগবে না, তার ছোটখাটো দু একটা খরচ গেছে সেগুলো চায়। লোকটা বলে যে এইটুক আমার যাহা দিয়া, বা আমি যেই পরিশ্রমে আমার যে খরচটা হয়েছে এটুক দিয়েন, আপনাদের উপকার করছে এটাই বড় কথা, এবং আপনাদের উপকার করছে, আমাকেও কেউ উপকার করবে কোনোদিন, এইটাই। তো রোমেল তাকে অতটুকু হাদিয়া দেয় এবং দিয়ে অনেক অসংখ্য ধন্যবাদ জানায়, বলে যে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো সবসময়, এই ইত্যাদি বলে। এবং আস্তে ধীরে রোমেলের ভাই কিন্তু সুস্থ হয়ে ওঠে, এবং বলে যে তখন ওই লোকটা কিন্তু বলে দিয়েছিল রোমেলদেরকে যে বাড়িতে এমন কোনো মানুষকে অ্যাক্সেস দিবেন না যারা আপনার ক্ষতি করতে পারে, যাদেরকে আপনার মনে হয় যে আপনার দ্বারা কোনো ক্ষতি, মানে তাদের দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে, সব মানুষকে অ্যাক্সেস দিবেন না। আপনার ভাইয়ের কিন্তু শত্রু আছে, এবং সে শত্রু কিন্তু সবসময় পিছিয়ে লেগে থাকবে। এইটা আমাদের দেশ, এখানে ওইরকম কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপার নাই। আপনি আরব দেশ এলে তো ব্যবস্থা নিতে পারতেন, ওখানে এরকম এই সব জিনিসের জন্য ব্যবস্থা নেওয়া যায় কেউ যদি আপনাকে এইসব ক্ষতি করে। যাই হোক, এই ছিল ফয়সালের বন্ধু রোমেলের ঘটনা। আর আপনারা আমাদের সাথে থাকবেন, ঘটনা পাঠিয়ে আমাদেরকে সঙ্গ দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, টাটা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমিয়ার থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা শেয়ার করব, আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। তো আজকে যে ঘটনাটা আমাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন রাকিব, আর রাকিবের বাড়ি হচ্ছে রংপুর সিও বাজারে। রাকিব এই ঘটনাটা শুনেছে তার বড় ভাই তারেকের কাছ থেকে। তো রাকিবের বড় ভাই তারেকের কাছ থেকে এই ঘটনাটা তিনি শুনেছেন। তো তারেক ভাই একবার ব্যবসায়িক কাজে গিয়েছিলেন পীরগঞ্জের খালাসপীর এলাকায়। এটা একটা প্রত্যন্ত গ্রাম। তো জায়গাটা রংপুর শহর থেকে বেশ দূরে। সেখানে দিগন্ত জোড়া ধান খেত আর মাঝে মধ্যে পাতঝড়, ঘন পাতঝড়। তো গ্রামটার মানুষগুলো খুব সহজ সরল হলেও তাদের চোখে মুখে একটা অজানা আতঙ্ক কাজ করে। বিশেষ করে সন্ধ্যার পর ওই এলাকার মানুষজন ঘরের বাইরে বেরোতে চায় না। তো সেখানকার বয়স্করা বলেন যে এই জনপদটা অনেক পুরনো, এটা নাকি রংপুরের একটা অনেক পুরনো একটা জনপদ। আর এখানে এমন কিছু প্রাচীন ভিটা আছে যেগুলো মানুষ অভিশপ্ত বলে মনে করে। তো তারেক ভাই যে বাড়িতে উঠেছিলেন সেটা ছিল গ্রামের এক প্রভাবশালী জোরদারের পুরনো আমলের বাড়ি। তো সেই বাড়ির চওড়া দেয়াল আর বিশাল সব ঘরের কোনায় যেন রহস্য লুকিয়েছিল। তো তারেক ভাই যখন ওই গ্রামে পৌঁছালেন তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। গ্রাম বাংলার এই সময়টা খুবই সুন্দর, কিন্তু খালাসপীরের ওই নির্দিষ্ট গ্রামটায় যেন একটু অন্যরকম পরিবেশ। আকাশে লাল আভা মিলিয়ে যাওয়ার আগেই চারপাশটা কেমন যেন ধোঁয়াটে কুয়াশায় ঢেকে যাচ্ছিল। তো বাজারের উপর দিয়ে বকগুলো উড়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু তাদের ডাকগুলো যেন স্বাভাবিকের চেয়ে একটু বেশি কর্কশ শোনালো।
তো তারেক ভাই লক্ষ্য করলেন মাগরিবের আজান শেষ হওয়ার সাথে সাথেই গ্রামের ছোট ছোট রাস্তাগুলো একদম ফাঁকা হয়ে গেল। বাড়ির যে জোরদার, তার নাম হচ্ছে আহমেদ সাহেব, ওনার বাড়িতেই তিনি উঠেছেন। তিনি তারেক ভাইকে খুব আদর আপ্যায়ন করে একটা বড় ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। ঘরটা ছিল পুরনো কারুকার্য করা, আর জানালার বাইরে ছিল বিশাল এক পুকুর। তো খাওয়ার সময় আহমেদ সাহেব নিচু স্বরে একটা কথা বলেছিলেন, যা তারেক ভাইয়ের মনে খটকা লাগিয়ে দিল। তো তিনি বলেছিলেন যে, তারেক বাবা, রাতে যদি জানালার ওপাশে পুকুর ঘাটে কাউকে দেখেন বা কোনো আওয়াজ শুনেন, ভুলেও জানালা খুলবেন না। ওইদিকে দৃশ্য সবার সহ্য হয় না, ওইদিকে হয়তো বা আপনি খারাপ কিছু দেখতে পারেন, তো ওইদিকে আপনি জানালাটা খুলিয়েন না। তো এটা বলে তিনি চলে যান এবং তারেক ভাই ঘুমানোর জন্য প্রস্তুতি নেন। তো তিনি শুয়ে আছেন বিছানায়। তো রাত যখন 12টা বাজে, তারেক ভাইয়ের চোখে কিছুতেই ঘুম আসতেছিল না। আহমেদ সাহেবের সেই কথাগুলো তার মনে এবং মাথায় ঘুরপাক খাচ্ছিল। বাইরে তখন ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। চারপাশটা যেন একদম নিস্তব্ধ, থমথমে পরিবেশ। তো হঠাৎ তিনি জানালার বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলেন। মনে হলো কেউ একজন পুকুরের পানি খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে, এবং পানি নাড়াচাড়া করলে যেরকম সব শব্দ হয় সেরকম। তো তিনি কৌতূহল সামলাতে না পেরে তারেক ভাই খাটের উপর বসে পড়লেন এবং জানালার পাল্লাটা একটু সামান্য ফাঁক করে তিনি বাইরে তাকালেন। তো পুকুর পাড়ের একটা বিশাল বটগাছ ছিল। সেই বটগাছের নিচে তিনি যা দেখলেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি স্পষ্ট দেখলেন যে চাঁদের আলোয় সেই বটগাছের নিচে একটা মেয়ে মানুষের মতো একটা মেয়ে বা নারী বসে আছে। দেখা যাচ্ছে যে পরনে সাদা শাড়ি এবং তার চুলগুলো ছিল লম্বা, ছেড়ে দেওয়া, পিঠের উপর ছেড়ে দেওয়া। তো এই মেয়েটি বা নারীটি এক মনে নিজের পা দুটো পানিতে সেই পুকুর পাড়ের পানিতে খেলা করতেছে। সে মেয়েটা বসে পানিতে পা দিয়ে আর কি পানিগুলো নাড়াচাড়া করে খেলা করতেছে, এবং সেখান থেকেই শব্দ আসতেছিল। তিনি বেশ অবাক হন যে এত রাতে এখানে একটা মেয়ে কি করতেছে। কিন্তু পরক্ষণে তার মনে হলো কোনো মানুষ যদি পা নাড়াতো তবে পানির ঢেউ খেলতো, কিন্তু তিনি এই জানালা থেকেই দেখতেছেন যে পানিগুলো না স্থির মতো হয়ে আসছে, পানিগুলো বেশি ঢেউ হচ্ছে না, কিন্তু সাউন্ডটা ঠিকই হচ্ছে। তো রাসেল ভাই, হঠাৎ সেই সাদা পোশাক পরা মেয়েটা ধীরে ধীরে তার মাথাটা ঘোরাতে লাগলো এবং সে একদম সরাসরি তারেক ভাইয়ের দিকে তাকালো। তারেক ভাই যখন চোখাচোখি হলো সেই মেয়েটার সাথে, তিনি ভয় পেয়ে স্থির হয়ে গেলেন। তিনি দেখলেন ওই নারীর মুখে কোনো চোখ নেই। নারীটা যেন সেই চোখের জায়গায় কীরকম কালো গহ্বর, এরকম ফুলকির মতো কিছু একটা বের হচ্ছে তার কাছে মনে হলো। তিনি স্পষ্ট দেখলেন। তো এটা দেখে তারেক ভাই ভয় পেলেন, প্রচণ্ড পরিমাণ ভয় পেলেন, এবং তিনি জানালাটা দ্রুত বন্ধ করতে চাইলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে জানালার কাছের ওপর বাইরে থেকে কেউ একজন সজোরে 3টা আঘাত করলো, এবং শব্দটা এতই তীব্র ছিল যে তারেক ভাই ছিটকে ঘরের মাঝখানে পড়ে গেলেন। তো জানালার কাছের ওপর সেই 3টে তীব্র আঘাতের শব্দে তারেক ভাইয়ের যিনি স্পন্দ যেন বন্ধ হওয়ার উপক্রম হলো। তিনি মেঝেতে পড়ে থেকে দেখলেন বন্ধ জানালার ওপাশ থেকে সেই সাদা ছায়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেটা এখন পুকুর পাড়ে নেই, সেটা এখন জানালার পাশে এসে দাঁড়িয়েছে। তো সবচেয়ে ভয়ের ব্যাপার হলো রাসেল ভাই, আহমেদ সাহেব বলেছিলেন যে জানালা না খুলতে, কিন্তু তারেক ভাই দেখতে পেলেন জানালার ছিটকিনিটা আপনি ধীরে ধীরে খুঁজছে এবং জানালাটা নিজের থেকে খুলে গেল। তো যখন জানালাটা খুলে গেল, রাসেল ভাই তিনি দেখলেন যে জানালার বাইরে কোনো কিছুই দেখা যাচ্ছে না, যেন মেয়েটি সেখানে ধোঁয়ার ন্যায় মিশে গেল। তো রাসেল ভাই এটা দেখে তিনি খুবই ভয় পেলেন যে এটা তার সাথে কি হলো, এবং তিনি পুনরায় সেই জানালার কাছে গেলেন এবং জানালাটা বন্ধ করলেন। এবং বন্ধ করে রাসেল ভাই তিনি তার বিছানায় শুয়ে শুয়ে যত দোয়া দরুদ আছে সমস্ত দোয়া দরুদ পড়তে শুরু করলেন। তো সমস্ত দোয়া দরুদ পড়ার পর তিনি সেদিনের মতো ঠিক মতন ঘুমাতে পারেননি রাসেল ভাই। তো তারপরের দিন তিনি তার
যে জিনিসগুলো কেনার জন্য এসেছিলেন সেগুলো তিনি কিনে তিনি তার বাসার দিকে রওনা দেন। এবং বাসায় যাওয়ার পর রাসেল ভাই তিনি অনুভব করেন তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর, কোনোভাবেই তার জ্বর থামতেছে না। এবং যখন রাত গভীর হয় তিনি রাসেল ভাই ওই একই রকম পানির শব্দ, সলাৎ সলাৎ শব্দ, যে মানে পুকুর পাড়ে মানুষ পা চুবালে যেরকম শব্দ হয়, পানি খেলা করলে যেরকম শব্দ হয়, সেরকম তিনি শব্দ পুনরায় শুনতেছেন। তিনি বেশ অবাক হন যে তার বাড়ির আশেপাশে তো কোনো পুকুর নেই, তাহলে তিনি এই ধরনের শব্দ কীভাবে শুনতে পাচ্ছেন। তো রাসেল ভাই যখন তিনি তার ওই রুমের জানালা খুলে বাইরে তাকান, মানে বাড়ির পিছন পাশে যে জানালাটা দেয়া ছিল সেটা যখন তিনি খুলে বাইরে তাকান, রাসেল ভাই তিনি যা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন সেই একই জায়গায় একই প্লেস, যেন তিনি তো সেই বাসা থেকেই তিনি দেখতেছেন সেই মেয়েটাকে। রাসেল ভাই এটা দেখে তিনি এত পরিমাণ ভয় পেয়ে যান যে এটা কিভাবে সম্ভব, তার বাড়ির পিছনে তো কোনো পুকুর নেই, তাহলে সেই পুকুরটা এখানে আসলো কিভাবে। এবং রাসেল ভাই সেই মেয়েটাই দেখেন যে সেখানে বসে পা দিয়ে সেই পানিগুলো খেলা করতেছে। তো রাসেল ভাই এটা দেখে জয়ন্তী প্রচণ্ড পরিমাণ ভয় পান এবং রাসেল ভাই এক দৌড়ে যে তিনি জানালাটা তিনি বন্ধ করে দেন। তো রাসেল ভাই বন্ধ করার পর তিনি অনুভব করেন সেই মেয়েটা যেন সে জানালার পাশে দিয়ে পায়চারি করতেছে। তো রাসেল ভাই সেদিনের মতো তিনি ঘুমাতে পারেননি এবং এর পরের দিনও দেখা যায় তার জ্বর আরও অনেক বৃদ্ধি পায় এবং তিনি তার মানে সজাগ ছিলেন না। তিনি মনে হয় যে অতিরিক্ত জ্বরের কারণে তিনি তার সেন্স ধরে রাখতে পারতেছেন না, তিনি বিলাপ শুরু করেছেন। তো রাসেল ভাই এরকম করে 3 দিন তার শরীরে এত পরিমাণ জ্বর, তিনি অনেক অসুস্থ হয়ে যান এবং পরিবারের লোকজন যখন ডাক্তার এনে তাকে দেখান, ডাক্তার অনেক ওষুধ দেন, চিকিৎসা করান, পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাসেল ভাই তিনি কোনোভাবেই সুস্থ হচ্ছিলেন না। পরে হসপিটাল যখন চিকিৎসকগণ বলেন যে এটা আসলে ওষুধ দিয়ে হবে না, আপনারা বাসায় নিয়ে যান, হয়তো বা এটা কোনো জিন ঘটিত সমস্যা, আপনারা কোনো কবিরাজকে দেখান। তো রাসেল ভাই যখন তাকে বাসায় নিয়ে আসা হয় এবং একটা কবিরাজকে দেখানো হয়, রাসেল ভাই তখন সেই কবিরাজ বলেন যে ওই মেয়েটা ওই পুকুরে ডুবে মারা গিয়েছিল এবং দেখা যায় যে ওই মেয়েটা ছিল ওই জোরদারের সম্পর্কে চাচাতো বোন। তো ওই বাড়িতেই ছিল এবং কোনো একটা কারণে সে ওই পানিতে ডুবে মারা যায়। এবং তারেক সাহেব যে রুমে ছিলেন ওই বাড়িতে, ওনার আহমেদ সাহেবের বাড়িতে যে ছিলেন, তো ওই যে রুমে ছিলেন মেয়েটা নাকি ওই রুমে ছিল। তো এই কারণে মেয়েটা তার পিছু নিয়েছে। তো এর পরবর্তীতে রাসেল ভাই কবিরাজ তার রোকাইয়া করেন। তো আল্লাহর রহমতে এরপর তিনি সুস্থ হন। রাসেল ভাই ঘটনাটা বেশি দিন আগের নয়, আজ থেকে 10 বছর আগের ঘটনা। তো খালাসপুর বা খালাসপির ওই জায়গাটায় ওখানকার একটা গ্রামের আর কি এই ঘটনাটা। তো রাকিব বলেছেন যে এটা একটা সত্য ঘটনা। তো ওই গ্রামে যে আসলে ওই খালাসপিরের ওই গ্রামে যদি কেউ যান তাহলে বা যারা শুনতেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে ঘটনা কতটুকু সত্য। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। তো এখন পর্যন্ত এই তারেক ভাই সুস্থ আছেন, রাকিব ভাই জানিয়েছেন যে তার ভাই এখনো সুস্থ আছেন। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই। আসলে রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করার আগে আমি আমাদের রাজবাড়ির ভৌতিক টিমকে আসলে স্পেশাল একটা ধন্যবাদ দিতে চাই। ওরা অসংখ্য সুন্দর সুন্দর গল্প অনেক কষ্ট করে কালেক্ট করে, স্পেশালি সজীব, ফরহাদ সহ আরো কয়েকজন আছে। ভাই, যেই ঘটনাটি এখন বলবো সেই ঘটনাটি রংপুরের মিঠাপুকুর এলাকার ঘটনা। এটি আমার ইউনিভার্সিটির এক ছোট ভাই, নাম ফরিদ, ওর বড় ভাই আছে সাগর, মানে মোটামুটি তার কাছ থেকে আর কি ঘটনাটা আসলে বেসিক্যালি কালেক্ট করা আর কি, তার মাধ্যম দিয়ে। তো রাসেল ভাই, ঘটনাটি হলো যে সময়কাল সেটা হচ্ছে 1989-90 এই সময়ের দিকে আর কি। কারণ আমরা জানি স্পেশালি আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলটা এটা বেশ মানে একসময় মঙ্গা পীড়িত অঞ্চল ছিল, এখন অনেকটা কমে গেছে যদিও। এবং ওই অঞ্চলে পানির লেভেলটা কিন্তু রাসেল ভাই অনেক কম, স্বাভাবিক তুলনায় পানির লেভেলটা অনেক কম থাকে, মানে ভূগর্ভের যে পানিটা। এই জন্য সেখানে যদি কোনো
নলকূপ বসাতে হয় সেখানে তাহলে পাইপের পরিমাণটা অনেক বেশি দিতে হয় আর কি, মানে গভীর নলকূপ বলতে যেটা বোঝায় আর কি, সেটা দিতে হয় আর কি। তো ওই সময় বিশুদ্ধ পানির মানে সংকট দূর করার জন্য, মানে ওই সময় তৎকালীন সরকারের সহযোগিতায় যাদের গ্রামাঞ্চলের লোকজন বিশুদ্ধ পানি পায়, এই জন্য প্রতিটা মানে প্রায় কয়েকটা গ্রামের জন্য একটি করে গভীর নলকূপ বসানোর একটা উদ্যোগ নেওয়া হয় আর কি। তো ওই উদ্যোগের প্রেক্ষাপটে মানে ওই মিঠাপুকুরের একটা গ্রামে, সঙ্গত কারণে গ্রামের নামটা বলছি না, তো এই গ্রামে একটি গভীর নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া হয়। তো সরকারি লোকজন যথারীতি একটা জায়গাকে সিলেক্ট করে যে এই জায়গাতে বসানো হবে। তো একজন মোটামুটি ওই অঞ্চলে একজন প্রভাবশালী ব্যক্তি, উনি আসলে আরেকজন দরিদ্র মানুষের জায়গাকে দেখিয়ে দেয়, যার সাথে একটা শত্রুতা ছিল আসলে। আচ্ছা, যে ওর ওই জায়গাতে করো, ওই জায়গাটা আসলে ওর না, ও ইচ্ছা করে সরকারি জায়গার উপরে মানে দখল করে বসে আছে, ওর ওই জায়গাটাতে করো। এখন যেহেতু ওই ব্যক্তিটা খুব দরিদ্র ছিল, যিনি ওইখানে বসবাস করে, আসলে ওই জায়গাটা তারই ছিল, কিন্তু তার আসলে ওই রকম ডকুমেন্টস গুলো আসলে ছিল না ওরকম তার কাছে। এখন যখন ওই ধনী ব্যক্তিটা একটু শত্রুতা বসত, সরকারি লোকদেরকে দেখিয়ে দিলেন যে ওই জায়গাটারই ওই গভীর নলকূপটা বসাও। তখন কিন্তু রাসেল ভাই সরকারি লোকজন কিন্তু তাকে ওখান থেকে সরিয়ে দিয়ে ওই নলকূপটা বসানোর একটা উদ্যোগ নেওয়া হয়। এখন নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া হলেও নলকূপ বসানোর জন্য যখন কিছুটা মাটি খোঁড়া হয় সামান্য কিছু এবং বসানোর কাজটা শুরু হয়, দেখা যাচ্ছিল কিছু দূর পরপরই মানে নলকূপ বসানোর পরপরই মানে নিচে আর ওই পাইপটা ঢুকছে না। তখন মনে হয় যে কি ব্যাপার, নিচে এত শক্ত কেন, কিন্তু পাথরও না, এরকমও না, মানে পাইপটা নিচে গিয়ে এমন ভাবে আটকে যাচ্ছে, মানে চ্যাপ্টা হয়ে যাচ্ছে, যেটা মানে ওখানে আর কোনো কাজ করা যাচ্ছে না। তখন সরকারি লোকজন যারা আসছিলেন আর কি ওই প্রজেক্টের কাজে, তখন বলে যে না, এখানে তো আসলে পসিবল নয়, আমরা অন্য জায়গা নিয়ে যাই। তখন আসলে ওই জায়গাটা তার কাজটা হয় না, ওখান থেকে সরিয়ে আর একটা জায়গায় পরে নলকূপটা বসানো হয়। ওই যে লোকটাকে উচ্ছেদ করে দেয়া হলো, এই সুযোগে ওই যে লোকটা আসলে উচ্ছেদ করার জন্য সাহায্য করেছিল, উনি পরবর্তীতে ওই লোককে পরবর্তীতে মানে যাকে যে জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে তাকে ওখানে আসতে দেয়নি। মানে একটা সুযোগ ছিল যে এই সুযোগে তাকে বিতাড়িত করা গেল, এই জন্য তাকে ওই জায়গাটা বিরান ছিল। রাসেল ভাই যেহেতু ওখানে বেশ একটু গর্ত করা হয়েছিল, তো উনি চিন্তা করলেন যে যেহেতু পানির প্রয়োজন, নলকূপটা এখানে হলো না, আর এক জায়গা হয়ে গেল, আমাদের তো পানির প্রয়োজন, তাহলে আমরা একটা কাজ করি, এখানে একটা কুয়া করা যায় কিনা, একটা কুয়া খোঁড়া যায় কিনা, সেই একটা পরিকল্পনা উনি হাতে নিলেন এবং গ্রামের আশেপাশে ওনার পরিচিত কয়েকজনকে বললেন আসলে এখানে আমরা একটা কুয়া করি। তো সত্যি রাসেল ভাই ওনার ওখানে একটা ছোটখাটো একটা কুয়া ওখানে তৈরি করেন। এখন অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, সাধারণত কিন্তু ওই অঞ্চলের পানির গভীরতা মানে ভূগর্ভস্থ পানির গভীরতাটা কিন্তু বেশ নিচে, কিন্তু কুয়া মোটামুটি ওনারা 20-25 ফুট খোঁড়ার পরেই সেখানে পানি ওঠা শুরু করে। তো ওনারা খুব খুশি যে ঠিক আছে পানি উঠেছে। রাসেল ভাই কুয়াটা মোটামুটি চারদিক দিক থেকে ঘিরে দেওয়া হয় এবং ওই পানি আশেপাশে বেশ কিছু লোকজন মানে তারা ব্যবহার করা শুরু করে। প্রথম দিকে রাসেল ভাই কোনো সমস্যা ছিল না। একসময় বিশেষ করে রাতের বেলা, মানে গ্রাম অঞ্চলে কিন্তু রাসেল ভাই ওই সময়টাতে, এই যে এখন তো মানে ওই মানে গ্রাম অঞ্চলে রাত 12টা-1টা মানে কিন্তু অনেক রাত, মানে ওই সময় লোকজন কেউ জেগে থাকে না বললেই চলে। রাসেল ভাই গভীর রাত্রে হঠাৎ মানে শোনা যেত, মানে ওনারা শোনেন প্রায় প্রতিদিনই, মানে ধপাস করে কুয়ার পানিতে কি যেন একটা পড়লো। এখন ওনারা চিন্তা করে যে কি পড়লো, মানে এটা নিয়ে প্রথম দিকে ওনারা খুব একটা মাথা ঘামান নাই যে আসলে কুয়ার পানির মধ্যে কি পড়ছে। তো এরকম যখন প্রতিদিন হচ্ছে রাসেল ভাই আর একটা বিষয় তারা খেয়াল করলেন, কুয়ার পানি আস্তে আস্তে কালো আকার ধারণ করছে, মানে পানির কালারটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। এখন তারা চিন্তা করলো যে কি ব্যাপার, কুয়ার পানি আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে কেন। আর তখন ওই যে প্রতিদিন রাত্রে একটা ধপাস করে একটা শব্দ হয়, তখন তারা চিন্তা করলো যে এইটা আসলে কেন হয়। শুরুর দিকে লোকজন মনে করেছিল হয়তো বা রাতের বেলা কেউ ওই ধপাস করে বালতি ফেলে হয়তো বা কারো পানির দরকার হয়, রাত্রিবেলা হয়তো বা নিয়ে যায়, এটাই প্রথম দিকে মনে করেছিল আর কি। যখন আস্তে আস্তে কালো হওয়া শুরু করে তখন তাদের সন্দেহটা ঘনীভূত হয়, যে তারা চিন্তা করে হয়তো বা তাদের কোনো শত্রু মানে বা যার এই জায়গা থেকে যাকে উচ্ছেদ করা হয়েছিল সে কোনো লোককে দিয়ে এই কুয়ার মধ্যে কোনো একটা ময়লা টয়লা ফেলছে রাতের বেলা, যাতে করে কুয়ার পানিটা দূষিত হয়ে যায়, মানে এটা না খাওয়া যায়। তখন তারা সিদ্ধান্ত নিল যে কুয়াটা পাহারা দিতে হবে, রাতের বেলা কে আসে আমরা দেখবো, পাহারা দিবে। তো 3-4 জন লোক মিলে পাহারার জন্য বসানো হলো। রাসেল ভাই
যখন ওই গভীর রাত প্রায় 12টা-1টা বেজে যায়, তখন তারা দেখে যে একটা কালো ছায়ার মতো কি যেন আসছে, এবং দেখছিল যে সেটা হেঁটে না, মনে হচ্ছে যে একটু বাতাসে ভেসে ভেসে আসছে। এবং আস্তে আস্তে যখন কুয়ার কাছে চলে আসে, তখন ওই কালো ছায়াটাই কুয়ার মধ্যে ধপাস করে ঝাঁপ দিয়ে পড়ে। আর যখন পরে ধপাস করে শব্দটা হয়, তখন ওরা তাড়াতাড়ি কাছে গিয়ে দেখে যে হ্যাঁ সত্যি কুয়ার পানি ভিতরে নড়ছে, কিছু একটা ভিতরে পড়েছে। কিন্তু এই যে কালো ছায়া, এটা যে কি, ওরা চিন্তা করলো এটা কি কোনো মানুষ? প্রথম দিকে মনে হচ্ছে হয়তো বা কালো চাদর পরে কোনো লোক এসেছে, ভিতরে কিছু ফেলে দিয়ে দৌড় দিয়েছে, তারা ওইভাবে বুঝতে পারেনি। একে অন্যকে দোষারোপ করছে যে একজন বলছে যে না এই কালো জিনিসটা এর মধ্যেই পড়েছে, কেউ বলছে না আরে না এটা পড়ে না, হয়তো সাইড দিয়ে চলে গেছে, আমরা এটা ভুল দেখেছি, এরকম একে অন্যকে দোষারোপ করতেছে। আসলে বলছে করে ঠিক আছে তাহলে কালকেও আমরা পাহারা দিই, কালকেও দেখি যে কি হয়। সত্যি রাসেল ভাই কালকে যখন তার পরের দিন যখন আসলে পাহারা দিতে বসেছে, তখন দেখে একই ঘটনা, ঠিক ওই যে আস্তে আস্তে কালো একটা কিসের মতো একটা ছায়া মূর্তি আসছে এবং এসে ধপাস করে ভিতরে ঝাঁপ দিল। তখন সবাই নিশ্চিত হলো যে না এই কালো ছায়া মূর্তিটাই মানে বা এই টাইপের কিছু একটা ভিতরে ঝাঁপ দিয়ে পড়ছে। তখন বললো যে ঠিক আছে আমরা আর একদিন পাহারা দিই, তার কালকে ধরবো যে আসলে জিনিসটা কি। পরের দিন হয় রাসেল ভাই ঠিক একই ঘটনা যখন ঘটতে যাচ্ছিল, একজন ব্যক্তি একটি ছোটটা ইট নিয়ে সজোরে ওই কালো ছায়া মূর্তির দিকে ছুঁড়ে মারে। তখন রাসেল ভাই যে ঘটনাটা হয় সেটা হলো ওই ইটটা মানে ঠিক ফেরত এমন ভাবে ফিরে এসে ওই লোকটার মাথায় এসে লাগে, তার মাথায় ফেটে যায় এবং প্রচন্ড আঘাত পায়, যদি মারা যায় নাই মানে প্রচন্ড আঘাত পায় মাথায়। তখন বুঝতে পারলো যে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, এটা অন্য বিষয়। তা না হলে এত জোরে ইটটা ফেরত আসবে কেন? আর রাতের বেলা নির্ভুল ভাবে মাথায় তাক করে ইট লাগানো এটাও কিন্তু খুব সহজ বিষয় নয়, একেবারেই না, একেবারেই না। তখন তারা চিন্তা করলো যে আমরা এটাকে আরো কিছু লোক নিয়ে এসে প্রতিহত করব, মানে রাতের বেলা এরপর আমরা আরো কিছু লোক নিয়ে আসি, দেখি সাথে কিছু হুজুরদেরকেও রাখবো, যাতে করে ওনারা দোয়া পড়ে এই বিষয়টাই করতে পারে। তখন রাসেল ভাই পরের দিন সকালবেলা যখন বিষয়গুলো সবার সাথে আলোচনা করলো, তখন সিদ্ধান্ত হলো ঠিক আছে আজকে রাতের বেলা আমরা 15-20 জন লোক ওখানে থাকবো, দেখি কে আসে এবং হুজুরও সেখানে থাকবে। তখন রাসেল ভাই সবার মানে সবাই ওই রাত 12টা-1টার দিকে সবাই ওখানে দাঁড়িয়ে আছে। সত্যি সেই ছায়া মূর্তিটা আসছে, আসার পরে সবাই দেখছে সেটা। তো সবাই ওই সময় রাসেল ভাই ওই আমরা যে 5 ব্যাটারির যে টর্চ গুলো ছিল একটা সময়, এখন তো সেগুলো দেখা যায় না, ওই 5 ব্যাটারির টর্চ মানে টর্চ ছিল, সেটা অনেক আলো হতো আর কি। তখন কয়েকজন করে কি ওই কালো ছায়া মূর্তির দিকে যখন ওই টর্চটা মারে তখন কিছুই দেখা যায় না, কিন্তু টর্চ লাইটটা বন্ধ করলে কালো একটা ছায়া মূর্তির মতো দেখা যায়। আচ্ছা, তখন সবার চোখের সামনে ওই কালো ছায়া মূর্তিটা আবার ধপাস করে ঝাঁপ দিয়ে পড়ে। তখন এক লোক এগিয়ে যায়, যেহেতু সবাই সাথে অনেক লোক আছে, মানে তার একটু সাহস হয়, সে ওই মানে কুয়ার কাছে গিয়ে সে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে দেয়, এই কেড়ে এর ভিতরে প্রতিদিন মানে নামে বা কে এটা ফেলে, এরকম বিশ্রী ভাষায় সে গালিগালাজ শুরু করে দেয়। আসলে সবার সামনে হঠাৎ করে দেখে যে ওই লোকটি মানে সবার মনে হচ্ছিল যে লোকটি কে যেন টান দিয়ে লোকটাকে কুয়ার মধ্যে ফেলে দিল, এবং ফেলে দেওয়ার পরে চোখের সামনে, সবার চোখের সামনে ওই রাতের বেলায়। আচ্ছা, সেখানে 15-20 জন লোক উপস্থিত এবং সবাই কুয়ার কাছে চলে গেল, দেখলো যে সে নিচে পড়ে গেছে, কিন্তু মনে হচ্ছে সে পাথরের মতো তলিয়ে গেছে। এখন কুয়ার গভীরতা কিন্তু রাসেল ভাই 20-25 ফুট ছিল মাত্র। এখন সবাই সিদ্ধান্ত হলো তাড়াতাড়ি নিচে নামো, নিচে নেমে দেখো মানে কি অবস্থা। তখন রাসেল ভাই কেউ নামার সাহস করে না নিচে, কিন্তু তাকে তো উঠাতে হবে। তখন রাসেল ভাই যাই হোক 3-4 জন লোক সাহস করলো, তারা নিজেদের শরীরের সাথে দড়ি বেঁধে তারা নিচে নামলো। কিন্তু রাসেল ভাই কুয়ার ভিতরে এই 25 ফুট গভীরতার কুয়ার ভিতরে তারা একদম মাটি পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলেও ওই লোকটার ডেড বডি আর খুঁজে পাওয়া যায়নি, তাকে আর খুঁজেই পাওয়া যায়নি। পরবর্তীতে সকালবেলা যখন মানে পুলিশকে বিষয়টা জানানো হলো, তখন পুলিশের একটা টিম এসেও মানে এখানে ডুবুরি নামিয়েও এই তাকে আর উদ্ধার করা যায় নাই। রাসেল ভাই এই ঘটনাটা যখন ঘটে গেল, তখন ওই কুয়ার পানি আর মানুষজন আর কেউ খেতে চাইতো না, সবাই ভয় যে এই কুয়াটা আসলে ভূতের কুয়া, সবাই এই কুয়ার পানি থেকে নিজেদেরকে বিরত রাখবে না, কেউ পানি খাবে না। কিন্তু রাসেল ভাই এই যে ওই লোকটা মৃত্যুর পর আবার নতুন করে একটা ঝামেলা শুরু হয়ে গেল, সেটা হলো আসলে ওই কুয়াটা যার ঠিক বাড়ির কাছে আর কি, মানে যিনি ওই একটা লোককে উচ্ছেদ করেছিলেন
নলকূপ বসানোর কথা বলে। তো ওই লোকের বাড়িতে কিছু সমস্যা দেখা দিল, যেমন প্রতিদিন রাতের বেলা মানে ওনার উঠানে মানে কারো যেন পায়চারি করার শব্দ শোনা যায়। শুরুর দিকে ওনারা এতটা গুরুত্ব দেন নাই, কয়েকদিন পরে মানে উনি মানে জানালা খুলে দেখছেন আসলে শব্দটা কিসের। তখন দেখা যাচ্ছে ভাই ওই যে কালো একটা ছায়া উঠানের চারদিক দিয়ে হেঁটে হেঁটে মানে হেঁটে না মানে একটু একরকম ভেসে ভেসে আর কি ঘুরছে, কিন্তু শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে সে মানে পা ফেলে ফেলে পায়ের কদম ফেলে ফেলে মানে হাঁটছে, কিন্তু আসলে মনে হচ্ছে সে ভেসে ভেসে যাচ্ছে, মানে চোখে দেখে যেটা মনে হয়। তখন উনি এই দৃশ্যটা দেখে খুব ভয় পান। প্রথম দিকে সে বাসার কাউকে বলেন না, কিন্তু পরের দিন তার স্ত্রী এই একই ঘটনা অবলোকন করেন। তখন তার হাজবেন্ডকে বলে যে এই আমি তো রাতের বেলা এরকম একটা জিনিস দেখেছি, ভয় পেয়েছি। তো রাতের বেলা এই ঘটনা দেখার কারণে দেখা যাচ্ছে ভাই গ্রাম অঞ্চলে কিন্তু ওয়াশরুম গুলো কিন্তু ঘরের বাইরে থাকে। তো এই বিষয়টা হওয়ার পর রাতের বেলা ওনারা কেউ ঘরের বাইরে যেতে পারেন না, এটা একটা সমস্যা দেখা দিল। এখন রাসেল ভাই রাতের বেলা মানে বলতে পারেন যে ওই বাড়ির সকলেই এই ধরনের এই কালো ছায়ামূর্তিকে দেখা শুরু করলো। শুধু তাই না রাসেল ভাই, প্রথমে রাতের বেলা দেখা শুরু করলো, এরপর থেকে বাড়ির লোকজন তারা দিনের বেলা ওটা দেখা শুরু করলো। মানে বাড়ির কোনো লোকজন যে কোনো সময় দিনের বেলা এই কালো ছায়ামূর্তিটাকে দেখে, মানে চেহারা দেখা যায় না, মানে বিশাল এক আলখেল্লা পরার মতো একটা ছায়ামূর্তি দেখা যায়। এর রাসেল ভাই তারপর যে বিষয়টা হলো, ওই বাড়ির যে সদস্যগুলো ছিল, বিশেষ করে ছোট বাচ্চা যারা ছিল, ওই লোকের যে বাচ্চাগুলো ছিল, সবাই আস্তে আস্তে অসুস্থ হতে থাকলো, এবং অসুস্থ এমন পর্যায়ে চলে গেল যে কেউ গুটি বসন্ত হয়ে মারা যায়, কেউ কলেরা হয়ে মারা যায়, তারপর কেউ ডায়রিয়া হয়ে মারা যায়। এরকম ওনার 5-6টা সন্তান ছিল, একে একে সবাই মারা যায়, মানে কোনো না কোনো নির্দিষ্ট অসুখে তারা মারা যায়। এরপরে তারা সিদ্ধান্ত নেয় যে এই বাড়িতে তারা থাকবে না, তখন তারা ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে তারই একটা মানে আমরা গ্রামে যেটাকে বলি মানে কামলা বলি আর কি, তো তারই একজন কামলা ছিল। তো এই কামলাকে বলে যে ঠিক আছে, তোমার তো ঘর বাড়ি নাই, আমার এই জায়গাটা আমার অন্য জায়গায় আছে, আমি ওখানে চলে যাচ্ছি, এই জায়গায় তুমি থাকো। আর কামলার যেহেতু কোনো ঘর বাড়ি ছিল না, উনি এই জায়গাটা পেয়েও খুশি, চিন্তা করছে আমার আর কি হবে। তখন ওই কামলার 2 সন্তান ছিল রাসেল ভাই, ওই 2 সন্তানকে নিয়ে সে থাকা শুরু করলো। তো মানে দুঃখজনক বিষয় রাসেল ভাই, ওই 2 সন্তানও কিন্তু ঠিক একই রকম ভাবে কোনো না কোনো রোগে 5 থেকে 6 মাসের ব্যবধানে তারা মারা যায়। আচ্ছা। এবং মারা যাওয়ার পরে ওই কামলার মানে মানে অনাগত যে সন্তান যারা ছিল, এরাও মানে ভূমিষ্ঠ হওয়ার আগেই তারা মারা গিয়েছিল। এরপর থেকে ওই কামলা ওই জায়গা ছেড়ে চলে যায়, যে ওখানে আর কেউ ছিল না। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ভাই, ওই কুয়াটাকে গ্রামের লোকজন চিন্তা করে এটা অভিশপ্ত কুয়া, এটা নিয়ে এত সমস্যা, তখন ওরা সবাই কি করে মাটি কেটে বিভিন্ন জায়গা থেকে মাটি এনে কুয়াটাকে ঢেকে দেয়। আচ্ছা। এবং ওই জায়গাটা একদম বিরান। আমাকে যিনি ঘটনাটা বলেছেন সে বলেছেন যে ওই জায়গা যখন একদম বিরান হয়ে গেল, কেউ ওখানে যায় না, কেউ দখলও করে না, কিছু করে না। পরবর্তীতে সরকার সেই জায়গাটাকে খাস করে নেয়। আচ্ছা। আমাকে বলেছে যে এখন পর্যন্ত জায়গাটা খাসি আছে, আচ্ছা। মানে ওখানে এখন পর্যন্ত সরকারও কোনো মানে স্থাপনা, যেহেতু একটু গ্রামের ভিতরে সরকার কোনো তাদের স্থাপনা নির্মাণ করেন না, এবং কোনো লোকও ওখানে থাকে না, কোনো লোককে জোর করে ওখানে রাখাও যায় না। তার মানে সবাই ব্যাপারটা সম্পর্কে অবগত। এটা হচ্ছে 1989 থেকে 90 সালের দিকের এই ঘটনাটা ঘটেছে রংপুরের মিঠাপুকুরে। এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ রাসেল ভাই আমাকে এই ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমোহর থেকে। রাসেল ভাই এখন যে ঘটনাটা শেয়ার করব এটা রাজশাহীর একটা ঘটনা, আর এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন, তার নাম হলো সোহাগ। আর সোহাগের বাড়ি হচ্ছে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা এলাকায়। তো তানোর এলাকার এক নির্জন বিল আর রেশম চাষিদের জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষদের সাথে একটা ভৌতিক ঘটনা। তো এই ঘটনাটা ঘটেছিল সোহাগের দাদার সাথে। ঘটনাটা খুবই ইন্টারেস্টিং, যার কারণে আমার অনেক ভালো লেগেছে, এই কারণে রাসেল ভাই আপনার সাথে শেয়ার করা। তো সোহাগ যেভাবে আমাকে ঘটনাটা বলেছে বা শেয়ার করেছে, আমি চেষ্টা করবো সেভাবে ঘটনাটা শেয়ার করার। তো রাসেল ভাই রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা এলাকায় সোহাগের বাড়ি, আর তার দাদা ছিলেন একজন অভিজ্ঞ রেশম চাষি। তো রেশম গুটি থেকে সুতা তৈরির জন্য যখন চাষিদের মাইলের পর মাইল দূরে নির্জন মাঠে তারা আসলে টিন দিয়ে, সে সময় টিন ছিল, তো সে সময়টা টিন দিয়ে
তাঁবু খাটিয়ে থাকতো, যেহেতু অনেক দিন থাকতে হতো, বিশেষ করে ওই রেশম রেশমের চাষ যেখানে চাষ করতো সেগুলো পাহারা দেওয়ার জন্য। দেখা যায় যে অনেক সময় চোরেরা এসে রেশম নিয়ে যেত, অনেক সময় দেখা যায় অনেক প্রাণী রেশম নষ্ট করতো, বিশেষ করে গরু ছাগল আদার্স অনেক কিছু নষ্ট করতো। তো এগুলো আসলে পাহারা দেওয়ার জন্য তারা ওই তাঁবু টাঙিয়ে থাকতেন। তো এইরকম করে ভাবে সোহাগের দাদাও ওই এবং তার একজন ঘনিষ্ঠ কামলা আছে, কামলা বলতে এখানে রাসেল ভাই ওই মাসিক কিস্তিতে তাকে টাকা দেওয়া হতো, মাসিকভাবে 1 মাস পর পর তাকে খোরাকি দেওয়া হতো বা টাকা দেওয়া হতো। তো এইভাবে আসলে ওই তারা রেশম চাষ করতো। তো রাসেল ভাই ওই সোহাগের দাদা এবং তার হলো যে তার দাদার নাম হচ্ছে মজিদ মিয়া, এবং তার হলো একজন যে বিশ্বস্ত কামলা ছিল তার নাম হচ্ছে খলিল। তো খলিল এবং মজিদ মিয়া দুজনেই হলো তাদের গ্রাম থেকে প্রায় 3 মাইল দূরে একটা জায়গায় তারা হলো রেশম চাষ করে। তো রেশম চাষ করার পরবর্তীতে তাদেরকে সেখানে তাঁবু টাঙিয়ে থাকতে হতো। তো নর্মালি হলো কোনো সমস্যা হচ্ছিল না, তারা স্বাভাবিকভাবেই ছিল। তো রাসেল ভাই একটা বলে নেই, সেটা হচ্ছে যে ওদের ওই রেশম যেখানে চাষ করতেছিল জমিগুলোর থেকে 1/2 কিলোমিটার দূরে একটা বিল আছে। তো ওই বিলের পানিতে আসলে মানুষজন গোসল করে, দেখা যায় এলাকার ম্যাক্সিমাম মানুষ, কাছাকাছি যে গ্রামের মানুষজন আছে সেখানে সবাই গোসল করে। ওই নদীর পানি এতই স্বচ্ছ। তো ওরা যেহেতু ওই নদীর কাছাকাছি আছে এবং তাদের রান্নাবান্না করার জন্য, দেখা যায় যে রাতে খাওয়ার জন্য দেখা যায় বাসার থেকে অনেক সময় তারা হলো যাওয়া আসা করতে একটা অনেক সময় লাগে, যেতে অনেক দূর, 3 মাইল বলতে প্রায় 4 কিলোমিটার রাস্তা। তো তারা দেখা যায় যে ওই হাঁড়ি পাতিলিটা সেটা সেখানে ছিল, রাখতো তারা। তো দেখা যায় প্রয়োজনে তারা রান্নাবান্না করে খেত। তো এরম করে প্রায় অনেক দিন তারা ছিল কোনো সমস্যা ছাড়াই। তো রাসেল ভাই তারা একদিন হঠাৎ করে অনুভব করে যে তাদের, বিশেষ করে মজিদ মিয়া এবং খলিল মিয়া অনেক রাতে তারা ঘুমাচ্ছিলেন। তো মজিদ মিয়া হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পর তিনি অনুভব করেন যে তাদের ওই তাঁবুর পাশে একটা কিছু একটা দাঁড়িয়ে আছে। এবং তিনি এটাও অনুভব করেন একটা, মানে ওই সময়টা ছিল শীতকালের একটা, মানে মাঘ মাসে যেরকম শীতকাল হলে যেরকম হয়, ওই মাঘের শীতের মধ্যে যেহেতু ঠান্ডা ছিল, তো তারা আসলে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলেন। তো দেখেন যে তাদের কাঁথাটা ওই তাঁবুর একটা ছোট্ট একটা জানালা দিয়ে কাঁথাটা কেউ একজন টানতেছে। তো প্রথমত মজিদ মিয়া বুঝতে পারে নাই, পরে যখন তার শরীর থেকে পুরো কাঁথাটাই মানে সরে গেছে, তখন যখন ঠান্ডা লাগতেছে তখন তিনি বুঝতে পারতেছেন যে তার কেউ একজন কাঁথাটা টানতেছে। তো তার ঘুম ভেঙে যায় এবং তিনি হারিকেনটা আলো বাড়ি দিয়ে তিনি দেখার চেষ্টা করেন। তো রাসেল ভাই আমি এখানে বলে নেই যে ঘটনাটা 80 দশকের ঘটনা। তো সে সময় আসলে লাইট ছিল না, তারা আসলে ওই হারিকেন বা কুফি ইউজ করতো। তো যেহেতু তারা আসলে বাইরে পাহারা দেওয়ার জন্য এখানে, তো তারা আসলে হারিকেন ব্যবহার করতেছিল। তো তিনি হারিকেনের আলো বাড়িয়ে দেখেন যে তাদের কাঁথাটা ওই চিকন জানালা দিয়ে কেউ একজন টানতেছে। তো এটাতে তিনি বেশ অবাক হন যে জানালা দিয়ে আবার কে টানতেছে। তো প্রথমে তিনি ভাবলেন যে হয়তো বা কোনো চোর বা কোনো কিছু হতে পারে, যেটা জানালা দিয়ে তাদের কাঁথাটা টানতেছে। তো তিনি হলো কাঁথাটা তার সাইড থেকে তিনিও টানতেছেন। তো রাসেল ভাই যখন তিনি কাঁথাটা টেনে নেওয়ার চেষ্টা করতেছেন, তখন তিনি অনুভব করেন যে খুব শক্তিশালী কেউ একজন সেই ছোট্ট জানালা দিয়ে যে কাঁথাটা টেনে রেখেছে, মনে হচ্ছে যে খুবই শক্তিশালী। তিনি এত শক্তি দিয়ে যে কাঁথাটা টানতেছেন, কিন্তু কোনোভাবেই সেই কাঁথাটা তিনি টেনে নিয়ে আসতে পারতেছে না। এক সময় রাসেল ভাই ওই শক্তিশালী জিনিসটা যেটা বাইরে ধরে রেখেছিল, এবং মজিদ মিয়া যখন কাঁথাটা টানলেন, তখন রাসেল ভাই এক পর্যায়ে কাঁথাটা ছেড়ে যায়, তবু সেই বাইরে থাকা লোকটা ছেড়ে দেয়নি, এটা অনুভব করেন। তো রাসেল ভাই যখন ছেড়ে আসে, তো ওই পাশে থাকা খলিল ভাইও উনিও হলো বুঝতে পারেন যে কিছু একটা হচ্ছে, এবং ওনার ঘুম ভেঙে যায়, মানে একটা সাউন্ড হওয়ার কারণে। তো তিনি যখন দেখেন যে
তাদের কাতারা ছিঁড়ে গেছে এবং জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার মজিদ ভাই, এরকম কাতারা ছিঁড়লেন কেন? তো পরে মজিদ ভাই ঘটনা বলে যে এরকম বাইরে মনে হয় কোনো চোর টোর কোনো কিছু এসেছে, সেটা আমাদের কাঁথাটা টেনে নেওয়ার চেষ্টা করতেছে, তুমি বাইরে যা দেখো। তো তো এখানে খলিল ভাই যেহেতু কিছুই জানেন না, তো তিনি হলো বাইরে বের হন এবং রাসেল ভাই তিনি যেটা দেখেন সেটা দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পান এবং এক দৌড়ে তিনি হলো ভিতরে ঢুকে এসে ধর্মার করে পড়ে যান এবং মানে ভয়ে যেরকম একটা হয় সেরকম। তো মজিদ মিয়া বলে যে কী হয়েছে? পরে হলো খলিল বলেন যে এরকম একজন হলো মানুষের থেকে অনেক লম্বা, প্রায় 8 ফিট লম্বা হবে একটা কালো অবয়ব আমাদের হলো তাঁবুর ওই পাশে দাঁড়িয়ে আছে। তো এটা শুনে তো মজিদ ভাইও ভয় পেয়ে যায় এবং মজিদ এবং খলিল পরে যখন ভয় একটু পর সময় পর কাটে এবং তারা দুজনেই যখন বিশেষ করে মজিদ ভাই যখন দেখতে চায় যে চলো তো দেখি, পরে যখন হারিকেন নিয়ে তারা দেখতে যায় রাসেল ভাই, তারা দেখে যে সেখানে তাদের তাঁবুর আশেপাশে কোনো কিছুই নেই, একদম ফাঁকা। তারা দেখে যে কোনো কিছুই নেই। পরে যদিও হলো খলিল মানে মিয়া বা আমি ভাই যেটাই বলি না কেন, তিনি আসলে ভয় পেয়েছেন, এটা আসলে অবিশ্বাস করার কিছুই নেই। আর যেহেতু কাঁথাটা টেনে নেওয়া হচ্ছিল, এটা তো বাইরে থেকে তো এমনি এমনি কাঁথা কেউ টানবে না, অবশ্যই কোনো খারাপ কিছু ছিল। তো যাই হোক, সেদিনের মতো তারা সেখানে রাতটা পার করেন। তো রাসেল ভাই সমস্যা শুরু হয় দ্বিতীয় দিন। তারা দেখেন যে ওই তাদের তাঁবু থেকে তো দ্বিতীয় দিনে সমস্যা যখন শুরু হয় সেটা আসলে রাসেল ভাই সন্ধ্যার সময়। তো মজিদ মিয়া এবং আর হলো খলিল মিয়া যখন তারা দুজনেই হলো ওই তাঁবুর থেকে পাশে যে পুকুর ছিল, তারা রাতে রান্না করবেন এই জন্য তারা সেই পুকুরে পানি নিতে যান। তো পানি নেওয়া যাওয়ার সময় রাসেল ভাই, মজিদ মিয়া এখানে প্রচণ্ড পরিমাণ ভয় পান। তো তারা হলো খলিল হচ্ছে পানি নিতে গেছিল পুকুরের মধ্যে, আর মজিদ মিয়া হলো ওই পাড়ের মধ্যে দাঁড়িয়ে হারিকেন দিয়ে আলো দেখাচ্ছিল যেহেতু সন্ধ্যার সময়। তো তো হঠাৎ করে মজিদ মিয়া লক্ষ্য করেন যে পুকুরের মাঝখানে একটা কালো অবয়ব ধীরে ধীরে যেন তাদের দিকে এগিয়ে আসতেছে। এটা দেখে তারা প্রথমে মজিদ মিয়া দেখেন এবং তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান এবং খলিল মিয়াকে চিৎকার করে বলেন যে খলিল মিয়া তাড়াতাড়ি আসো, এখানে থাকা নিরাপদ নয়। তো খলিল মিয়া বলেন যে কি হয়েছে? পরে যখন বলেন যে ওই দেখো, নদীর উপরে দেখো। তো রাসেল ভাই খলিল মিয়া যখন ওই দেখে, ওই সেম কালো অবয়বটা দেখে, সে গতকালের কথা মনে পড়ে যায় এবং দেখে যে সেই অবয়বটা সেটাই হুবহু সেম টু সেম। তো এটা দেখে তো সে প্রচণ্ড পরিমাণ ভয় পায় এবং সেখানেই পানির যে হলো পাতিল সেটা ফেলে দিয়ে সে মানে এক দৌড়ে হলো মজিদ মিয়ার কাছে আসে এবং কাছে আসার পর তারা দুজনেই ভয় পাচ্ছে। এখন দুজনে চিন্তা করে যে এখানে থাকা মোটেও নিরাপদ নয় এবং তারা তাদের তাঁবুর দিকে দৌড়াতে শুরু করে। তো তারা রাসেল ভাই দৌড়াতে ফিল করে যে সেই কালো অবয়বটা যেন তাদের ওই তাঁবুর দিকেই আসতেছে এবং রাসেল ভাই তো যখন তারা তাঁবুর মধ্যে আসে এবং এসে যখন তাঁবুর মধ্যে প্রবেশ করে তারা আসলে নিরাপদভাবে, কিন্তু রাসেল ভাই তারা অনুভব করে সেই কালো দানব অবয়বটা যেন তাদের সেই তাঁবুর চতুর্পাশে ঘোরাফেরা করতেছে। তো তারা আসলে রাসেল ভাই সেদিন সারা রাত ঘুমাতে পারেনি এবং তারা দোয়া দৌড় যতটুকু জানে তারা সেগুলো পরে সেখানে রাতটা পার করে। তো রাসেল ভাই সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে যেন চতুর্দিকের পরিবেশ একদম শান্ত, কোনো শব্দ নেই এবং তারা ভয়ে ভয়ে যখন সকালে সেই তাঁবুর থেকে বের হয় তারা দেখে যে একদম সকাল হয়ে গেছে, একদম স্বাভাবিক। তো সকালে তাদের আসলে ওই ভয়টা আর কাজ করে না। তো রাসেল ভাই যেহেতু পরপর 2 দিন তাদের সাথে এরকম ঘটনা ঘটলো, তো এরপরে তারা ওখানে আসলে থাকার সিদ্ধান্ত বাতিল করে। তো তারা আসলে তাদের তাঁবুটা ভেঙে ফেলে তারা আসলে তাদের তাঁবুটা সরিয়ে ফেলে এবং ওখানে যেহেতু ওদের ওই রেশম যেখানে চাষ করেছে সেই জিনিসটাও পাহারা দেওয়া উচিত, তো ওই এলাকার 2জন তারা হলো পাহারাদার নিয়োগ করে ওই এলাকার যেখানে তারা চাষ করেছিল। তো ওখানকার নিয়োগ দেওয়ার পর তারা আসলে ওখানে আর তাঁবু টাঙিয়ে থাকেনি। তো দেখা যায় যে ওই এলাকার 2জন
পাহারাদার নিযুক্ত করার পরেও তাদের রেশমের অনেক ক্ষতি হয়, অনেক চুরি যায় এবং অনেক দেখা যায় গরু ছাগল এটা সেটা অনেক কিছু নষ্ট করে, কিন্তু কিছুই করার নাই। তারা যে পরিমাণ ভয় পেয়েছে আর বেঁচে গিয়েছে, এটা তারা পরবর্তীতে শুকরিয়া আদায় করে। তো রাসেল ভাই সোহাগের দাদা পরবর্তীতে তিনি এরকম করে দূরবর্তী জায়গায় আসলে আর কখনো রেশম চাষ করেননি। তিনি রেশম, যেহেতু একজন রেশম অভিজ্ঞ কৃষক তো রেশম চাষে, তো তিনি আসলে পরবর্তীতে তাদের এলাকার আশেপাশেই তিনি রেশম চাষ করেছেন, দূরে আসলে আর করেননি। তো সোহাগের ভাইয়ের ঘটনা এটাই ছিল, তার দাদার সাথে এই ঘটনাটা ঘটেছে। তো রাসেল ভাই, আমার কাছে ঘটনাটা বেশ ভালো লেগেছে, যার কারণে আপনার সাথে শেয়ার করা। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।